ঠিক আছে, তো আমরা একটু আসি। আমরা অ্যাসাইনমেন্ট কয়েকটা দেখবো ইনশাল্লাহ, এরপর আমরা ইনশাল্লাহ শুরু করবো। মাঝখানে একটা ছুটি বা একটা কোনো কারণবশত একটা ক্লাস অফ থাকলে মনে হয় যে আপনাদের সাথে অনেক দিন পর কথা হচ্ছে। ইভেন আপনাদের কি টপিক ছিল আমি নিজেও মানে আমার মাথা থেকে ছুটে গেছে। চলেন তো আপনাদের কি টপিক পড়িয়েছিলাম। ডোমেন হোস্টিং শেষ হয়েছে। ডোমেন হোস্টিং শেষ হয়েছে। ওকে। ওকে, ডোমেন হোস্টিং এর দুটো ক্লাস আমরা পেয়েছি। ওকে, গুড। তাহলে আমাদের আজকে পেজ বিল্ডার আসবে। ওকে, পেজ বিল্ডার আসুক। তাহলে আমরা এবার একটু দেখি আপনাদের অ্যাসাইনমেন্টের কি খবর। রাইসা হাবিবা সত্যি স্ক্রিনশট নিতে পারেন না রাইসা সাহেব? হুম, স্ক্রিনশট দিয়েন। মোটামুটি 25-26টা। কমেন্ট অফ করে দিয়েছেন? হুম, রাইসা সত্যি না স্যার, কেন এটা ওরকম হয়েছে কেন? বলতে তো পারলাম না। আমি তো কমেন্ট, স্যার আমিও তো দেখি এরকম। এরকম হয়েছে কেন? এগুলো কি অ্যাপ্রুভ হয় নাই? এই যে তাহলে এতক্ষণ আচ্ছা অ্যাপ্রুভ ছিল না। দাঁড়ান, আপনাদেরকে না আমি পাবলিক পারমিশন দিয়ে দিয়েছিলাম, পাবলিক করে দিয়েছিলাম না? অ্যাপ্রুভ হয় নাই ও, মনে হয়। অ্যাপ্রুভ আপনারা এডিট করেছিলেন। ও, এডিটেড পোস্ট গুলো আবার ইয়াতে চলে যায়, অ্যাপ্রুভালে চলে যায়। এই যে এখন আছে, আচ্ছা, কমেন্ট অফ করে রেখেছেন, এই যা- যে কমেন্ট অফ করে দিচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ফোন থেকে ছবি তুলছিলাম স্যার, ল্যাপটপে তো স্ক্রিনশট হ্যাঁ, দেবো নাকি? খুব সুন্দর করে স্ক্রিনশট তোলা যায় আপনার জন্য। ওই যে আছে না, কি বলে, এই বিভিন্ন ধরনের হ্যাঁ শর্টকাট আমি স্যার। তো মনে হয় বলেছিলাম শর্টকাট গুলো, রাইট? স্যার এরকম ফুল স্ক্রিনশট করা যায় কি দিয়ে? একটা আছে, আপনি যদি কোনো সফটওয়্যার ইউজ করতে না চান, ফায়ারফক্সই আছে। ফায়ারফক্সে ফুল স্ক্রিনশট নেওয়া যায়। ফায়ারফক্সে যাবেন, হুম, ধরেন আমার ওয়েবসাইটটা আমি গেলাম। ওকে, পুরোটা একবার মানে একটু করে নিবেন, এই যে একটা জাস্ট স্ক্রলিং করে এই যে পুরোটা স্ক্রলিং হয়ে গেছে। আমি এখন যেটা করবো সেটা হলো এই যে মাউসের এরর ক্লিক করে এই যে টেক স্ক্রিনশট, এরপরে এই যে সেভ আচ্ছা ফুল আচ্ছা। পেজ। তাহলে সে কি করবে, এই যে ফুল পেজের একটা স্ক্রিনশট তুলে নেবে। এই যে ঠিক আছে, এরপর ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটা আপনি দিয়ে দিতে পারেন। এই যে ডাউনলোড হয়ে গেছে ইমেজ আকারে, আপনি এখন ইমেজটা দিতে পারেন। এই যে যে কোনো স্যার ওয়েবসাইট, আপনি এটা ইউআই ল্যাবে যান, সেম। রেকর্ড, রাইট। পুরো ওয়েবসাইটে একটু লোডের জন্য একটু একবার স্ক্রল করে নেবেন, কারণ স্ক্রল না করলে অনেক সময় অনেক ডেটা লোড হয় না। হুম, লোড হয়ে গেছে, এবার আমরা এই যে স্ক্রিনশটটা নিয়ে নেব। টেক স্ক্রিনশট ফুল পেজ। এই যে পুরো পেজের স্ক্রিনশট হয়ে গেছে। এরপরে ডাউনলোড করে লিংক দিয়ে দিবেন। ওকে, এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে লিংক। ঠিক আছে, এইগুলো এভাবে দিয়ে দিবেন। আর অনেকগুলো পাওয়া যায়, ক্রোমের অনেকগুলো এক্সটেনশনও পাওয়া যায়। গো ফুল পেজ আছে, অনেকগুলো আছে, ওগুলো আপনি দিতে পারেন। গো ফুল পেজ নামে একটা আছে। আপনি ক্রোম ওয়েব স্টোর, যেখানে আপনি লেখেন গো ফুল পেজ, এই যে গো ফুল পেজ, এটাও সেম।
ইনস্টল করে ফেলবেন। আপনার এখান থেকে স্ক্রিনশট তুলবেন। আমার ইনস্টল করাই আছে অলরেডি। আবার লাইট শট অ্যাপ আপনার দিয়েও করা যায় সহজে স্যার। লাইট শট অ্যাপ। হ্যাঁ, না লাইভ শট দিয়ে জাস্ট খালি ভিজিবল স্ক্রিনশট হয়। যতটুকু ভিজিবল ততটুকু। নাকি ফুল স্ক্রিন করা যায়? আমার জানা নাই লাইট শট। আমি কখনো লাইট শটে ফুল স্ক্রিন স্ক্রিনশট নিতে পারি। আমি দেখিনি। লাইট শটে স্যার ইচ্ছা মতো নেওয়া যায়। আপনি ফুল স্ক্রিন বা কাস্টমাইজ যে কোনো ধরনের স্ক্রিনশট নিতে পারবেন। কিভাবে দেখি নেয় স্ক্রিনশট। ফুলটা? স্যার কই এই যে ফায়ার শট দিয়ে ক্রোম থেকে স্ক্রিনশট হয়। আমি ওগুলো বললাম তো অনেকগুলো ইয়ে আছে। এই যে এক্সটেনশন আছে। এই যে গো ফুল পেজ আমি ইউজ করতেছি। আমার তো আছে, কিন্তু এটা থেকে কিভাবে গো ফুল পেজ? আচ্ছা দাঁড়ান আমি সবচেয়ে সহজ দেখাই। আছে তো ফায়ারফক্স থেকে আপনি যেটা দেখাইছেন এটা তো সবচেয়ে সহজ আছে। এটাই হ্যাঁ, কম কোনো যেতে হয়। ইনস্টলেশন ইস্যুস নেই। আপনার আর কোনো থার্ড পার্টি ইনস্টল না, জাস্ট খালি ফায়ারফক্স থাকলেই হলো। তারপর আপনি যদি তারপর লাগে এই যে ও গো ফুল আচ্ছা। পেজে ক্লিক করলাম, এই যে দেখেন সে পুরো পেজটাকে স্ক্রিনশট নিচ্ছে। এই যে এটা কি বলে জানি কি প্যাকম্যান। এই যে স্ক্রিনশট হয়ে গেছে। গো ফুল পেজে আপনি চাইলে পিডিএফ ভার্সন নিতে পারেন কোয়ালিটি এনশিওর করার জন্য। পিডিএফ এর লিখলাম অ্যালাউ। এই যে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, এবার চেক করি। এই যে পুরো পেজের একটা পিডিএফ ভার্সন। ওকে, অনেক অপশন আছে, এগুলো ইউজ করেন, এগুলো এক্সপেরিয়েন্স করুন, এগুলো কিন্তু আপনাদের আগামীতে লাগবে অনেক। আর ডোমেন হোস্টিং যেহেতু দেখিয়েছি, ডোমেন হোস্টিং এর ফ্রি ভার্সনও তো আমরা দেখেছি, ফ্রি ভার্সন ইউজ করেন। ফ্রি ভার্সন ইউজ করে এখন থেকে ওয়েবসাইট গুলো লাইভ করবেন সবাই। ওকে, ওকে, তসিফা সাহেবের কাজটা অনেক সুন্দর হয়েছে। এখান থেকে আমরা আমাদের ইয়াটা দেখতে পাচ্ছি। ওকে, এক একজন এক এক রকমের থিম ব্যবহার করেছেন, এক্সপেরিয়েন্স করেছেন, এটা একটা ভালো দিক। ক্লাস 2 প্র্যাকটিস করেছেন মাত্র। আবু সালেক সাহেব চলে আসেন জলদি। ওকে, আমিন সাহেবের এটা, এই যে এটাও অ্যাপ্রুভালে চলে গেছে। আচ্ছা এটা দেখে নিব। ওকে, এরপরে হুম, মাশাআল্লাহ, গুড। হুম, এটা অলরেডি দেখেছি, এটা একবার এসেছে। হুম, এটা হলো এই কন্টেন্ট রাইটিং, রাইট? কয় নাম্বার ক্লাস লিখেছেন তো? অ্যাসাইনমেন্ট নাম্বার 2, 10টা ব্লক সাইট। ওকে, ওয়েব পেজ নট ওপেনিং এন্ড শোয়িং এরর মেসেজ। ওকে, আপনার ওই ইন্টারনেট স্লো, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, কেউ কোনো এটাতে কোনো রেসপন্স করেন নাই? কারোই কি জানা ছিল না এটা কেন আসে প্রবলেম? হুম, এই যে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, এই ক্যাটাগরি যদি কোনো মেল এরর আসে, এটার মানে হলো আপনার ইন্টারনেটটা যথেষ্ট স্লো, যার কারণে ওরা আসলে অন টাইম ডেটাগুলোকে আপডেট করতে পারতেছে না। ধরেন একটা ওয়েবসাইটের কন্টেন্ট আপলোড হওয়ার জন্য তাদের পিএইচপি তে বা ওয়ার্ডপ্রেসে লিমিট দেওয়া আছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে আপলোড না হলেই এই যে এরকম একটা প্রবলেম দেখা দেবে। এখানে 120 সেকেন্ডের কথা বলা আছে। তো যখন ইন্টারনেটটা ভালো থাকবে তখন একবার আপলোড করলে আশা করি এই প্রবলেমটা আর আসবে না। ঠিক আছে? ওকে, স্যার আমি একটা কোশ্চেন করতে চাই হ্যাঁ শুনি, বলেন। স্যার আমাদের তো এই যে আমরা তো এখানে কাজ শিখতেছি, ধর আমাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা সাপোর্টটা কোথা থেকে নিব? সাপোর্টের জন্য আগে আপনারা গ্রুপ ডিসকাশন করে আসলে একটা প্রবলেমের জন্য আসলে সাপোর্ট সিস্টেমটা নাকি ক্লাস ভিত্তিকের মতোই হয়। দেখা যাচ্ছে ক্লাসের আগে আমরা আধা ঘন্টা আগে বসে সাপোর্ট নিয়ে এরপরে ক্লাস শুরু করলাম, অথবা ইমার্জেন্সি সাপোর্ট হলে তখন আমরা ইনস্ট্যান্ট না বসলেও 1-2 ঘন্টা পর বা আর ইয়া করে যেটা বলে হলো মানে প্ল্যান করে বসার মতো যে কন্ডিশনটা সেভাবে বসা হয় আর কি। কিন্তু একটা দুইটা সিঙ্গেল প্রবলেমের জন্য আমরা সাপোর্ট ওইভাবে দেই না। তো সেক্ষেত্রে আহ কয়েকটা সাপোর্টের জন্য আপনার মানে
সবাই সাপোর্ট নিতে আগ্রহী কিনা এরকম একটা ইয়ার জন্য তাদেরকে গ্রুপ ডিসকাশন করে দেন আমরা সাপোর্টের আবেদন করলে দেন আমি এখন আমার ফ্রি টাইম আমি সাপোর্টটা দিয়ে দিই। ঠিক আছে? যদি বলেন যে স্যার আজকে আমার সাপোর্টের দরকার। যদি আজকে ১০-১৫ জন বলেন যে স্যার আসলেই সাপোর্ট দরকার। তাহলে আমরা কি করব এখন ১০ টার পরে? আমি ১০ টার পরে ফ্রি হব। কারণ ১০ টা পর্যন্ত ক্লাস এমনিই থাকবে। এরপরে গিয়ে নাহলে আমরা বসে সাপোর্ট নিয়ে নিবো আরকি। ঠিক আছে? এরকম ভাবে মূলত আমরা ফাংশন করি। এটা আনডিফাইন্ড হলো যে অ্যারে আপনিই সব সাপোর্টটা দিবেন, এই তো বিষয়টা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আনডিফাইন্ড অ্যারে কি টাইপ মানে আর কোনো টিমে লোক নাই। আম যদি ওভারলোড হয় তখন হয়তো আমরা লোক নেই। এখানে বিষয়টা হলো আমি তো সবগুলো সাপোর্ট প্রাইস দিয়ে দিই। তো সেক্ষেত্রে আমাদের আর ওভারলোড লাগে না আরকি। ঠিক আছে? তারপরেও যদি ও কখনো মনে হয় যে হ্যাঁ, আসলে ওভারলোড সাপোর্ট দেওয়া লাগতেছে তখন আমরা আমাদের অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারের হেল্প নেই। আমাদের তো আরো ফ্যাকাল্টি মেম্বার আছে। ওকে, কোথায় স্যার জানি এরর একটা দেখলাম। আমার একটা স্যার, কথা ছিল আপনাকে স্যার। আমার একটু দরকার ছিল। আমি অনেকবারই আপনার সাথে যোগাযোগ করার জন্য মানে ট্রাই করছিলাম। সেভ 2 থেকে 3 মিনিটের মতো লাগতো। ওটা পার্সোনালি আপনাকে একটু বলতে হবে আমার। আচ্ছা ঠিক আছে। তাহলে রাবেয়া স্যার না? কার জি, লাগবে? আচ্ছা রাবেয়া স্যারের। ওকে, তাহলে আপনি এক কাজ করেন তখন আমি ফ্রি থাকবো। আচ্ছা আপনি ১০ টার পরে আমাকে কল দিয়েন WhatsApp এ, হ্যাঁ? আমার নাম্বারটা তো রাখছেন। জি স্যার। হ্যাঁ, আমরা আজান দিচ্ছি, আমরা নামাজে ব্রেক নিব, সমস্যা নেই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ডোমেন হোস্টিং এর ক্লাসটায় আমি থাকতে পারিনি স্যার। ভিডিও দেখেও আমি বুঝতেছি না। আ আমাকে একটু হেল্প করলে ভালো হইতো স্যার। কোন পার্টটা বুঝতেছেন না? স্যার আমার তো আ দুটো ডোমেন হোস্টিং দুটোই আমি কিনেছি স্যার। আমার হুম, হোস্ট থেকে আপনি এর আগের দিন দেখিয়ে দিয়েছিলেন। হুম। ওটা কিনে নিয়েছিলাম। পরের দিন কথা ছিল যে আমার ডোমেন হোস্টিং দিয়ে আপনি ক্লাসে দেখাবেন। কিন্তু কিন্তু আমি আপনি তো ছিলেন না। দুর্ঘটনাবশত জি হ্যাঁ, স্যার আমি আমি আপনাকে থাকতে খুঁজেছিলাম। আমি পারিনি। বললাম যে কেউ ওই লোকটা জি কোথায়? স্যার আমি খুঁজেছিলাম আমি আপনাকে। থাকতে পারিনি স্যার। লাস্টের দিকে জয়েন হতে পেরেছি। ততক্ষণে আপনি বেরিয়ে গিয়েছিলেন স্যার। হুম, হুম। আ আমি একদমই বুঝতেছি না স্যার ওই ক্লাসটা স্যার। লাইভ ক্লাস হইলে আমি ওই সময় করে নিতাম স্যার। একটু যদি আমাকে ৫ মিনিট সময় দিয়ে একটু হেল্প করতেন এখন স্যার। না তাহলে যেহেতু এটা ডোমিনেশন ক্লাসটা সবারই এখন ইয়া হয়ে গেছে, আয়ত্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে মানে ক্লাস হয়ে গেছে এটার উপর কোনো কোয়েশ্চেন নাই। বলে আপনি একটু আলাদা করে সাপোর্টটা নিয়ে নিন, হ্যাঁ? জি আর স্যার আমি মেসেজ সেটার জন্য দিয়েছিলাম স্যার একবার আপনাকে। আমি হয়তোবা রেসপন্স গ্রুপেও করি নাই। গ্রুপেও নাকি? কেউ আমাকে হেল্প করতে পারেনি স্যার। আচ্ছা ঠিক আছে। আপনার প্রশ্নগুলো কি, কি? ধরেন আপনি তো এরকম তো হয় না যে ১.৫ ঘন্টার ক্লাসে আমি কিছুই বুঝি না। ১.৫ ঘন্টার আগাও-মাথা কিছুই বুঝি না। এরকম তো হয় না। স্যার দেখা যাচ্ছে আমি হয়তো আমি আপ মাঝখানে টপিক অনেকগুলো এই যে আছে সেগুলা বুঝি না। আমি একটু শেষ হোস্টিং করে এ দিই। এসে আপনি যে ইনস্টল করেছেন স্যার, হুম, আ আপনি অন্য একটা সাবডোমেন তৈরি করে। কিন্তু আমারটা তো স্যার প্রাইমারি ডোমেন যেটা হুম। ওইটা স্যার। এখন সাবডোমেন দিয়ে আপনি বুঝিয়েছেন। আর আমার ওটা তো প্রাইমারিতে আছে স্যার। এইজন্য হুম। আমি করতেই পারছি না স্যার। বারবার করলেই আমার অন্য জায়গায় চলে যাচ্ছে বা অন্য কোনো ইসে নিয়ে যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। এটা সমস্যা নেই। এটা আমি আপনাদেরকে আপনি আপনাকে গাইড করে দিব না। আপনি আমাকে WhatsApp করিয়েন, হ্যাঁ? জি স্যার। আমি ১০ টার পরে হোয়াটসঅ্যাপ করব স্যার? হ্যাঁ, ১০ টার পরে WhatsApp করিয়েন। আমার এখানে জি স্যার। বেশিরভাগ পারসনদেরই রেসপন্স করা আছে। কিন্তু আপনারা কেন পান নাই? যেমন এই যে রাবেয়া স্যারের ইয়াটা দেওয়া আছে। আচ্ছা এটা তো প্রাইভেট ইয়ার। ঠিক আছে? ওকে। আচ্ছা পার্সোনাল কোয়েশ্চেন আমরা এখন একটু কম করি। আমরা একটু রাখি। আমরা পরে এটা দেখতেছি। এই এররটা আসছে কেন? এররটা আসার কারণটা হলো এটা আসলে আমাদের ইয়া থেকে না। এটা হলো আ ধরেন থিমে অনেক সময় প্লাগইন এর প্রবলেম হবে। যেহেতু আমরা এখন আমাদের কোর্সটা হলো অনেকটা কি করা? পাজল ঠিক করা। একটা ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইটের জন্য আমাদের কি, কি ধরনের প্লাগইন লাগতে পারে, কি, কি ধরনের থিম লাগতে পারে সেগুলোর সাথে আমরা একটা আরেকটার সাথে কানেক্ট করব। যদি আপনারা এরকম কেউ থাকেন যে অনেকগুলো থিম দিয়ে আমি আপনাদেরকে মেবি একটা কথা বলছিলাম। যে আপনারা একটা কাজ করেন একটা আ নিউজ পোর্টালের ক্লাসটা বা নিউজ পোর্টালের যে টপিকটা আছে সেটা আপনারা কমপক্ষে হলে ৫ থেকে ১০ টা থিম ট্রাই করেন। যারাই করেছেন তারাই কোন না কোন প্রবলেম ফেস করবেন। কারণটা কি বললাম? কেন বললাম? কারণটা হলো কোন থিম কোন প্লাগইন এর সাথে কম্প্যাটিবল না।
কোনো প্লাগইন কোনো থিমের সাথে কম্প্যাটেবল না। এই যে কম্প্যাটিবিলিটি মানে একজন থিম আরেকজন প্লাগইনকে সে ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না। যেহেতু সবগুলোই থার্ড পার্টি এইজন্য আপনাদের মধ্যে এই যে এরকম ইরর আরো অনেক আসবে। সামাদ সাহেব একটা পেয়েছে, আপনাদের আরো আসার কথা। তো সেই ক্ষেত্রে এই যে কম্প্যাটিবিলিটি প্রবলেম এই জায়গাটায় আমাদেরকে ভয় পেলে চলবে না। অনেক সময় এরর আসলেই কি হয়ে গেল। ঠিক আছে? তো এই যে প্লাগইনটা আছে না, এই প্লাগইনটা কম্প্যাটেবল না। কম্প্যাটিবিলিটি হলেও হয়তোবা দেখা যাচ্ছে যে, যে থিমের সাথে ইউজ করতেছেন সেই থিমের সাথে এটা আসলে ওইভাবে কাজ করতেছে না। ওকে? ঠিক আছে। মেবি আর নাই। মে মাসের ৪ তারিখে চলে গেছে। এর মাঝখানে আরো অনেক ক্লাস হয়েছে। ওকে, তাহলে মোটামুটি আমাদের আ হুম। কিন্তু আপনারা তো অনেক কম মানুষ অ্যাসাইনমেন্ট দিয়েছেন। বাকিরা কোথায়? আপনারা ২০০ জন মেম্বার, ক্লাসই করছেন কয়জন? ৪০ জন। হোমওয়ার্ক সাবমিট আপনার গ্রুপে, আপনাদের যে গ্রুপটা আছে না? ম্যানেজিং গ্রুপ যেটা সেটাতেই হোমওয়ার্ক সাবমিট করিয়েন। সমস্যা নাই। হুম। আচ্ছা। ওকে, আজকের ক্লাসের আমি স্যার, হ্যালো হ্যাঁ, স্যার বলেন। স্যার, আমাদের তো গ্রুপে অ্যাডই দেন নাই। কোন গ্রুপে? মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ? এই আপনার এই যে ফেসবুক গ্রুপ যেটা। আপনি কি ২৫-২৪ আপনি তো ২ ব্যাচে আছেন এখন অ্যাক্টিভ। আপনি তো ২৫০৫ ব্যাচে আছেন না? স্যার ২৫০৫ না ২৫০৪? আর তো এটা আপনি মনে হয় পরবর্তী ব্যাচেও জয়েন হয়েছেন। আপনি নাকি? স্যার আচ্ছা ঠিক আছে। অ্যাক্টিভ বলতে হলো হুম। এই যে এখানে তো কোনো ইয়া নাই। আপনি ইনভাইট পাঠান নাই? একটা ফর্ম ফিল আপ করে দিতে বললেন, ওটা ফিল আপ করে দিলাম, ও তারপরে তো আর কোনো ই আচ্ছা। পাইনি। আপনার নামের স্পেলিংটা বলেন তো? ফেসবুকের যে নামটা যেভাবে দিয়েছেন। MUSTAFIZ FIZ হ্যাঁ, এরপর? তারপরে ANWR আবার মুস্তাফিজ? ANWAR মুস্তাফিজ আনোয়ার। স্পেস ANWAR এই যে আপনি আছেন তো, কে বলে না? এই যে মেনশন দিছি আপনাকে। স্যার গ্রুপেরই তো আর কোনো শো করে না। এখন দেখেন, এখন মেসেঞ্জার চেক করেন। মেসেঞ্জার রিকোয়েস্টেও চেক করেন। আরসিপি গিয়ে দেখেন বা রিকোয়েস্টে গিয়ে দেখেন। স্যার আমি নেই, আমি মেসেঞ্জার গ্রুপে নেই। যেটা ক্লাস শেষে করি, হ্যাঁ? জয়েন হতে পারিনি লিংকের মাধ্যমে। স্যার এটা ফর্ম মেবি মেসেঞ্জার স্প্যামে আছে, স্প্যামে চেক ও দিলেই স্প্যামে করতে চলে যেতে পারবেন। পারে, হ্যাঁ। ওকে। আচ্ছা, যারা জয়েন হতে পারেনি ওই ফর্মটা ফিল আপ করে দেন। মেসেঞ্জার ইয়াতে ফর্ম ফিল আপ করে দিয়ে রাখেন। আমি অ্যাটেন্ড করিয়ে দেব। এই মেসেঞ্জারের এই ঝামেলাটার জন্য, এই যে ইনভাইটেশন ইস্যুর জন্য আমি এখন হোয়াটসঅ্যাপে সুইচ করছি। আপনাদের জুনিয়র যে ব্যাচ আপনারা তো ২৫০৪ ২৫০৫ ব্যাচ আমি ইয়া করছি। হোয়াটসঅ্যাপে কনভার্ট করে ফেলছি। এখন থেকে হোয়াটসঅ্যাপ। ধুর মেসেঞ্জার। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করে দেন। আপনারাই লাস্ট ব্যাচ। এরপরে আর মেসেঞ্জার কন্টিনিউ করব না। ওয়ার্ডপ্রেস ইনস্টল করিনি। এক্সপেরিয়েন্স করেন, ট্রাই করেন নিজে। দেখবেন যে আস্তে সব ওকে হয়ে যাবে। এই যে এখন পেয়েছেন। আচ্ছা, আমাদের আজকের যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা আসলে আ অনেক বড় একটা টপিক, পেজ বিল্ডার। ঠিক আছে? তো পেজ বিল্ডার কি জিনিস? পেজ বিল্ডারের হিস্ট্রিটা কি? এটা আমরা একটু জানতে চাই। আমি লাইফ অফ পেজ বিল্ডার এর একটা হিস্ট্রি নিয়ে একটু যদি মেনশন করি, সেটা হলো যে পেজ বিল্ডার কিন্তু ওয়ার্ডপ্রেস এর শুরুর সময়কালে ছিলই না। বা এটার কোনো থিম এটার একটা যে বলা যে চিন্তা যে আমরা একটা পেজ বিল্ডার করব এরকম কোনো চিন্তাধারাও ছিল না।
প্রথম ওয়ার্ডপ্রেস যখন 2003 সালে কাজ করতো বা রান করতো তখন কিন্তু এটা কাজ করতো অনেকটা কিভাবে? ওই ব্লগ পোস্ট আছে না বর্তমান সময়ের? আপনারা কি ব্লগ পোস্ট নিয়ে কাজ করেছেন বা ব্লগিং নিয়ে কাজ করেছেন? মানে শুধুমাত্র ব্লগিং পার্সপেক্টিভ বা পারপাস এ ইউজ করা হতো। এরকম একটা প্ল্যাটফর্ম ছিল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? তো এখন যখন ওয়ার্ডপ্রেস এইভাবে 2003-4 সাল থেকে রান করতেছিল, আস্তে ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওয়ার্ডপ্রেস যখন দেখতেছে আসলে এই জায়গাটায় অনেক কিছু করার মতো পটেনশিয়াল আছে, তখন তারা কি করলো? আস্তে ওয়ার্ডপ্রেসটাকে একেবারে নিজেদের মধ্যে না রেখে এটা ওপেন সোর্স করে দিল। যেমন এখন কি? আপনি যদি আজকে ওয়ার্ডপ্রেসে কিভাবে থিম ডেভেলপ করতে হয়, এটা যদি আপনি জানেন, আপনি কিন্তু আজকে এটা থিম ডেভেলপ করতে পারবেন ওয়ার্ডপ্রেসের আন্ডারে। আপনি যদি আজকে প্লাগইন ডেভেলপার হইতে পারেন, মানে কিভাবে প্লাগইন বানাইতে হয়, সেই প্লাগইন গুলো বানানো শিখতে পারলে আপনি আজকে কি করতে পারবেন? প্লাগইন ডেভেলপমেন্ট করতে পারবেন। তার মানে ওপেন সোর্স করে দিল। যখনই ওপেন সোর্স করে দিল, এটা 2000 মেবি 10, 11, 12 দিকে। এক্সাক্ট ডেট আমার জন্য মনে নেই। এটা লাইফ সাইকেলটা। এরপর থেকে ওয়ার্ডপ্রেসের বলা যায় যে জনপ্রিয়তা আস্তে বাড়া শুরু করলো। কারণ কাস্টম অপশন পাচ্ছেন। দেখেন, আ কোন একটা রেডিমেড প্রোডাক্ট এর মধ্যে যদি আপনি কি দেন, যদি কোন কাস্টম অপশন আপনি দেওয়া শুরু করেন বা আপনি বললেন যে আপনার আ চাহিদা মোতাবেক আপনার যা দরকার সেটা ওয়ার্ডপ্রেস দিতে পারবে বা সেটা আপনি ওয়ার্ডপ্রেস থেকে নিতে পারবেন। তখন আস্তে কিন্তু এটার জনপ্রিয়তা বাড়তে থাকে। ঠিক আছে? তো যখন জনপ্রিয়তা বাড়তেছিল, মানুষ ডেভেলপাররা এটার মধ্যে ইনক্লুড হয়। ইনক্লুড হয়ে তারা থিম ডেভেলপ করে। এখন থিম ডেভেলপ করার পরে প্রবলেম কি হচ্ছিল? কোন প্রবলেম নাই। বাট দেখা যাচ্ছে একটা লিমিটেশন বাইন্ডিং এর মধ্যে চলে আসতেছিল। ফর এক্সাম্পল, আজকে আপনি কি ইউজ করেছেন? এই যে ওয়ার্ডপ্রেস এর মধ্যে আপনি নিউজ পোর্টাল থিম ইউজ করেছেন, রাইট? নিউজ পোর্টাল থিম আপনি ইউজ করেছেন ঠিকই। এখন নিউজ পোর্টাল থিমের ভিতরেও আপনি দেখবেন যে একটা লিমিটেশন এর মধ্যে রয়ে গেছেন। আপনি এখন এইটা থেকে বের হতে পারছেন না। এরকম টাইপের এক বাইন্ডিংস এ রয়ে যায়। কিরকম? ধরেন আপনার ওয়ার্ডপ্রেস এ তারা ধরেন থিমের মধ্যে যেটা করতো তারা উইজেটস নামে একটা জিনিস রাখতো। এখন উইজেটস কাকে বলে? উইজেটস মানে হলো আ থিম আপনাকে নিজস্ব কিছু আ বলা যায় যে ডিজাইন বলেন, ফিচার বলেন, সেগুলো আপনাদেরকে প্রোভাইড করবে। নিজস্ব কিছু। ঠিক আছে? এখন থিমের মধ্যে কম্পিটিশন চলে আসলো কে কয়টা উইজেটস বেশি দিবে, কে কয়টা উইজেটস কম দিবে। ঠিক আছে? তো ২০০০ এই যে ১০, ১১, ১২ বা এখান থেকে প্রায় ১৭, ১৮ পর্যন্ত ১৬ পর্যন্তই ধরেন এই থিমের উইজেটস এর উপরে কি ছিল? মানুষ ডিপেন্ডেন্ট ছিল। কোন থিম ২০০ উইজেটস অফার করতেছে, এই যে নিয়ে নেন। মানে এরকম আরকি ছিল আরকি। উইজেটস এর উপর নির্ভরশীল। তাহলে এখন উইজেটস কি হচ্ছে? যদি আমাকে সে ২০০ উইজেটস দেয়, তাহলে আমরা এখন ২০০ উইজেটস কে ব্যবহার করে আমরা ধরেন একটু ইউনিক ওয়েবসাইট তৈরি করতে পারবো। যেটা আসলে একবারে ডিফল্ট বেসিক মিনিমাল ইন্টারফেস থেকে আরেকটু ইমপ্রুভ আরেকটু বেটার ভার্সন হিসেবে দেখা যাবে। ঠিক আছে? কিন্তু প্রবলেম ওইটাই উইজেটস দিয়ে দিচ্ছে। এখন উইজেটস টার মধ্যেও যদি আমার কিছু অপটিমাইজ করার প্রয়োজন পড়ত, সেই অপশনটাও অনেকে দিত, অনেকে দিত না। ঠিক আছে? ২০১৭ পর থেকে পেজ বিল্ডার এর একটা বলা যায় যে একটা ট্রেন্ড চলে আসে। এখন পেজ বিল্ডারটা কি? পেজ বিল্ডার মানে হলো আপনার জন্য একটা নির্ধারিত পেজ, মানে নির্ধারিত না, আপনি একটা পেজ ধরবেন। ধরেন একটা ওয়েবসাইট URL টা যদি আমি একটু দেখাই। ধরেন URL একটা ওয়েবসাইট। কিন্তু এই যে দেখেন URL এর কতগুলো পেজ আছে না? যেমন এই যে এটা কিন্তু হোম পেজ URL এর। এখন এই পেজটাকে আপনি আপনার মতো কিভাবে তৈরি করতে পারবেন? ধরেন আমি এই পেজটাকে আমার মতো যেভাবে ইচ্ছা আমি সেভাবে তৈরি করতে চাই। এইটা যদি আপনাকে করতে হয় তখন আপনাকে কি করতে হবে? এই উইজেটস বা সরি পেজ বিল্ডার এর সাথে ইন্ট্রোডিউস করতে হবে বা কাজ করতে হবে। এখন পেজ বিল্ডারটা কি? পেজ বিল্ডারটা হলো একটা এডিটর কি? এডিটর যার মাধ্যমে আমরা পেজের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যেসব রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে আমরা নিয়ে কাজ করতে পারি। সেটা বুঝতে পারছি? তার মানে এতদিন কি ছিল? ধরেন উইজেটস কি জিনিস উইজেটস কিভাবে আমাদেরকে হেল্প করতো?
উইজেটস এর কাছে অলরেডি এই পার্টটা বানানো আছে। ঠিক আছে? আপনি জাস্ট খালি ড্রাগ এন্ড ড্রপ করতেন, এই উইজেটস টা চলে আসছে এখানে। আচ্ছা, ঠিক আছে? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন স্যাররা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমি র‍্যাপ আপ করতেছি। তো উইজেটস এর ক্ষেত্রে এই যে এখানেও সেম। এই জায়গাটায় কি করতো? উইজেটস এর কাছে অলরেডি তৈরি করা আছে। আপনার কাজ কি? জাস্ট কাজ ডেকে ডেকে নিয়ে আসা। উইজেটস এর মধ্যে এখানে ধরেন এখানে ৩ টা ইমেজ দেওয়া আছে, এখানে এগুলো দেওয়া আছে। আপনাকে দিয়ে দিচ্ছি। এখন এখানে ৩ টার জায়গায় যদি আমার ৪ টা লাগতো, ওই যে এখন প্রবলেম। এখন আর আমার এডিট করার অপশন এখানে নাই। এখানে আমার মেম্বারশিপ এর ক্ষেত্রে একটা ডিজাইন করা আছে। এটাই কিন্তু উইজেটস আমাকে হেল্প করতো। বাট পেজ বিল্ডার যেটা করলো, প্রতিটা পার্টের ইন্ডিভিজুয়াল ডিজাইনের উপর ফোকাস সে করলো। ধরেন আপনার ধরেন এটাও তো একটা অপশন। এই অপশনটাকে আপনি কিভাবে ডিজাইন করবেন? এটা একটা কনটেন্ট। এই কনটেন্টকে আপনি কিভাবে ডিজাইন করবেন? এটা কিভাবে আপনি করবেন? এটা কিভাবে করবেন? এটা কিভাবে করবেন? সবগুলো বিষয়ের উপর সে তার হস্তক্ষেপণ আসা শুরু করলো এবং ২০১৭ পর থেকে এই পার্টটাই আসলে বেশি জনপ্রিয় হওয়া শুরু করলো। এখন রাইট নাও আমরা যেটা করি, পেজ বিল্ডার উপর আ ডিপেন্ডেন্ট হয়ে আমরা এখন এগুলোর উপরে কাজ শুরু করেছি। বা আমরা এগুলোর উপরে কাজ করি। বিষয়টা ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টাকে ক্লিয়ার ধরতে পেরেছি। এই হলো সেই পেজ বিল্ডার। এখন পেজ বিল্ডার এর মধ্যে অনেকগুলো ইয়ে আছে যে আ আপনি যদি এখন পেজ বিল্ডার লিস্ট লিখে যদি সার্চ করেন, পেজ বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন, অনেকগুলো পেজ বিল্ডার আছে। এখন এর মধ্যে কোন পেজ বিল্ডারটা আমরা ব্যবহার করব? সবচাইতে জনপ্রিয় বা মার্কেট ট্রেন্ড এ যেটা সবচাইতে কি উপরে আছে সেটাকে আমরা ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে হিসাব করলে যে আমাদের আসলে এরকম মানে ওয়ার্ডপ্রেস এর বিষয়টা কি ছিল? সিএমএস এর মধ্যে সবচাইতে 65% মার্কেটই হলো সিএমএস এর ওয়ার্ডপ্রেস, তাই না? এরকম খুবই যে একবারে যে মার্কেটের 70% কেউ ক্যাপচার করে রাখছে এরকম না। পেজ বিল্ডার এর জায়গা থেকে পেজ বিল্ডার অনেকগুলো আছে সমানভাবে কাজ করতেছে। যেমন এলিমেন্টর আর ডিবির মধ্যে আপনি কাউকে আসলে ও বেটার বা এটা বেটার এভাবে কাউকে আপনি কম্প্যাটিবল করতে পারবেন না। ২টা জায়গা থেকে পারফেক্ট। এখন কথা হলো যদি আমি রেশিও বের করতে চাই, এলিমেন্টর বর্তমান ওয়েবসাইটের ২০% কি? মানে যত পেজ বিল্ডার ব্যবহার করে ওয়েবসাইট কাজ হচ্ছে, ওর মধ্যে ২০% মার্কেট এলিমেন্টরের কাছে রয়েছে। তেমনটা ডিবির কাছে রয়েছে। ঠিক আছে? এইগুলো একেকটা ডিফারেন্ট পেজ সিস্টেম। এখন আসেন পেজ বিল্ডার আমরা যখন এলিমেন্টর নিয়ে কাজ করি, আমরা কিন্তু এট এ টাইম আরেকটা পেজ বিল্ডার নিয়ে কাজ করতে পারবো না। বিষয়টা কি বুঝতে পারছি? মানে একটা এলিমেন্টর নিয়ে কাজ হচ্ছে, তাহলে আমি কিন্তু ডিবি নিয়ে কাজ করতে পারবো না। আমি কিন্তু আ ব্রিকস বিল্ডার, বিভার বিল্ডার এগুলো নিয়ে কাজ করতে পারবো না। কারণটা হলো একটা পেজ বিল্ডার মানে এট এ টাইম একটা ওয়েবসাইটের উপরেই কাজ করে। একটা ওয়ার্ডপ্রেস এর উপরেই কাজ করবে। তার মানে আমি যদি এলিমেন্টর ইউজ করি তাহলে আমাকে এলিমেন্টর চুজ করতে হবে। নাম্বার 1 নাম্বার 2 হলো সবগুলো থিম কি করে না? যেকোনো পেজ বিল্ডার সাপোর্ট করে না। অনেকগুলো থিম ডিভি সাপোর্টেড, অনেকগুলো থিম এলিমেন্টর সাপোর্টেড। তো সেইজন্য আপনাকে যখন পেজ বিল্ডার চুজ করতে হবে, যদি আপনি পেজ বিল্ডার চুজ করেন পাশাপাশি এটাও এনশিওর করতে হবে যে আপনি ওই পেজ বিল্ডার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম ইউজ করতেছেন কিনা। বিষয়টা বুঝতে পারছি? তাহলে আমাদেরকে যদি এলিমেন্টর চুজ করতে হয়, আমাদেরকে এলিমেন্টর ফ্রেন্ডলি কিছু প্ল্যাটফর্ম আছে, কিছু থিম আছে সেগুলোকে ইউজ করতে হবে। তো ওয়েল আমরা তাহলে এতটুকুই নামাজের ব্রেকের আগ পর্যন্ত এতটুকুই জেনে রাখি। তো নামাজের পরে আমরা ইনশাআল্লাহ থিম, পেজ বিল্ডার সেটআপ এগুলো নিয়ে কাজ করব। নামাজের জন্য ১৫ মিনিট ব্রেক, ১৫ মিনিট পরে সবাই চলে আসি। আছেন? জি স্যার, ক্লিয়ার। ওকে। চলেন তাহলে আমরা একটু মেইন টপিকে যাই। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো কি আমাদের ইয়েতে আমাদের এখন ইনস্টলেশন করতে হবে, প্লাগইন ট্যাগইন সেটআপ করতে হবে। তো আমি এখন
আমাদের জন্য যে একটা সাবডোমেন সাব অ্যাকাউন্ট তৈরি করেছিলাম সেটাতে চলে যাই। ঠিক আছে? ওকে, 2504। ওকে, আমি এখন এটাকে ড্যাশবোর্ডে চলে গেলাম। ওকে, তো আমি এখন কি করব? যেটা হলো যে আমাদের এলিমেন্টর আসলে আহ, খুব ইজিলি আপনি ডাউনলোড করতে পারবেন। প্লাগইনে যাবেন, অ্যাড প্লাগইন। এখান থেকে আপনি এলিমেন্টর লিখে সার্চ করে এলিমেন্টর ইনস্টল করে ফেলবেন, দ্যাটস ইট। ঠিক আছে, এখানে যাবেন, এই যে এলিমেন্টর চলে আসছে, ইনস্টল নাও। তো এলিমেন্টরের আরেকটা পজিটিভ সাইড, যেটা নেগেটিভ সাইড অবশ্যই আছে। পজিটিভ সাইডের মধ্যে আরেকটা পজিটিভ সাইড হলো এই যে এলিমেন্টরের অনেক সাব কি আছে, অ্যাডঅনস আছে। অ্যাডঅনস কি জিনিস এটা আমরা একটু বুঝবো। ক্রোমের মধ্যে যেমন এক্সটেনশন হলে আমাদের কি হয়, আমাদের ওয়েবসাইটটা বা আমাদের ক্রোম ব্রাউজিং এর ক্ষেত্রে অনেক হেল্প হয়। আমাদের এলিমেন্টরের ভিতরেও আরো অনেক অ্যাডঅনস তৈরি করা হয়, আছে অলরেডি, যেগুলো ব্যবহার করে আমরা আসলে অনেকগুলো ফিচার ইনক্লুড করে আমরা সেগুলোকে আরো অনেক ক্রিয়েটিভ করতে পারি। আমি এখানে অ্যাক্টিভেট করলাম। ওকে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন বা এইসব চাচ্ছে, আমার দরকার নেই, আমি এখান থেকে স্কিপ করে দিব। ঠিক আছে, বা বলতেছে যে এলিমেন্টর থেকে একটা সুন্দর একটা থিম আছে, ওটা ইউজ করতে পারেন। গুড, এখানে কয়েকটা টপিক দিয়েছে, ইউজ করতে চাইলে করতে পারেন। ওকে, বাট আমি ইগনোর করলাম। আচ্ছা, এখানে স্কিপ করার পর এগুলো আসতেছে, আমি এগুলো স্কিপ করে দিলাম, বা আমি এখান থেকে কেটে দিলেও চলে যাইতো, বাট ওকে। এলিমেন্টর ইনস্টল হয়ে গেছে। এখন এলিমেন্টর ইনস্টল হওয়ার পর আমি আরেকটা কথা বলছিলাম, আমার থিম এলিমেন্টর ফ্রেন্ডলি কিনা সেটা আগে ইনশিওর করতে হবে। তো থিমের মধ্যে আমি যদি এখানে থিমে আসি, এইগুলো কোনোটাই কোনো পেজ বিল্ডার ফ্রেন্ডলি না। মানে ডিফল্ট যতগুলো থিম আছে এরা কোনোটাই কি না, পেজ বিল্ডার ফ্রেন্ডলি না। বিষয়টা ক্লিয়ার? তো এখন আপনি যদি অ্যাড থিমে যান, অ্যাড থিমে যাওয়ার পরে এখানে অনেকগুলো থিমস আছে। যেমন হ্যালো এলিমেন্টর, এলিমেন্টরেরই একটা থিম, তাহলে এটা অবশ্যই কম্প্যাটেবল। অ্যাস্ট্রা কম্প্যাটেবল, কেডেন্স কম্প্যাটেবল। পপুলার দিক থেকে যতগুলো প্রথম সারির যতগুলো আছে 20 সিরিজ ছাড়া সবগুলোই কম্প্যাটেবল। ওশেন ডাব্লিউপি এলিমেন্টরের সাথে কম্প্যাটেবল। জেনারেট প্রেস কম্প্যাটেবল, এটা আমি কখনো ইউজ করি নাই, এক্সটেন্ডেবল। নেভ কম্প্যাটেবল, ব্লকসি অবশ্যই কম্প্যাটেবল, ইভেন আমি ব্লকসি বেশি ইউজ করি। হ্যালোবিস এলিমেন্টরি থিম, ঠিক আছে। কুবিও, এটা আমি কখনো ইউজ করি নাই। রয়্যাল এলিমেন্টর এগুলো কখনো ইউজ করা হয়নি। তার মানে এইগুলো আর ইউজ করা হয় নাই। তবে যেগুলো আপনি এখানে লিস্টে পাবেন তার মধ্যে হ্যাঁ বেশিরভাগ কম্প্যাটেবল, ডিফল্ট গুলা বাদে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এখন যেটা ভালো লাগে আপনি সেই থিমটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি আপনি হ্যালো এলিমেন্টর দিয়ে করেন কোনো সমস্যা নেই, আপনি ইনস্টলে ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনি এখন কি হ্যালো এলিমেন্টর দিয়ে কাজ করতে পারবেন। এখন আসেন, থিম চুজ করার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত। তো এটা আসলে অবশ্যই ডিপেন্ড করে, ডিপেন্ডস অন দা ক্রাইটেরিয়া, যে আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি। আমি এটাতে আমি খুব কয়েক কি পয়েন্টস দিয়ে দিব যে এটা দেখবেন ওটা দেখবেন, ঠিক আছে। এগুলো দেখে আপনি থিম চুজ করবেন, এটা একটু টাফ, বাট আছে কিছু ফিচার্স আছে যেগুলোকে আপনি মাথায় রাখতে পারবেন। তো এলিমেন্ট আমরা আগে আমাদের পেজ বিল্ডার ফ্রেন্ডলি কিনা এটা আগে ইনশিওর করলাম, ঠিক আছে। আর তার আগে কোনো রিসোর্সেস আমাদেরকে দিচ্ছে কিনা। ধরেন এই যে এই হ্যালো এলিমেন্টরে কিন্তু কোনো রিসোর্সেস নাই। আপনি হ্যালো এলিমেন্টরের ভিতরে যান, এই যে হ্যালোর মধ্যে ঢুকেন, তাদের মধ্যে কিচ্ছু নাই। মানে আপনি যে গিয়ে একটু কি কিছু আহ রেডিমেড কোয়ালিটির কিছু পাবেন, যেমন আপনি নিউজ পোর্টাল করেছেন কি পুরোটাই রেডিমেড না, কোনো আপনাকে কোনো কাজ করতে হয়েছে, জাস্ট খালি আপনার কন্টেন্ট গুলোকে আপনি বসাইছেন, ডিজাইনে তো কোনো কাজ করতে হয় না আপনাকে। তো বেশিরভাগ থিম গুলোই রেডিমেড, দেখা যাচ্ছে যে কিছু না কিছু অফার করে, এলিমেন্টর কিচ্ছু করে না। এলিমেন্টর একবারে জিরো থেকে আপনি যদি বাইন্ডিং করতে চান সেটা আপনার জন্য বেস্ট। ঠিক আছে, এর পাশাপাশি আমি ইউজ করি ব্লকসি আছে, ব্লকসিটা আমি বেশি ব্যবহার করি। বাট আজকে আমরা চলেন হ্যালো এলিমেন্টরটা একটু ট্রাই করি, হ্যালো এলিমেন্টরটা কিভাবে রান করে। আমি হ্যালো এলিমেন্টরটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আহ কি করতে হবে, থিম ইনস্টল হয়ে গেছে, এখন আমাকে পেজ বানাইতে হবে। কি বলেছিলাম, পেজ বিল্ডার। পেজ বিল্ডার যখন বলেছি তাহলে আমাকে কি পেজ তো লাগবে নাকি, একটা পেজ বানাই, অ্যাড নিউ পেজ।
এখানে গিয়ে আমি নাম দিলাম, যেটা হলো কি আমাদের হোম পেজ। পাবলিশ করলাম, পাবলিশ হয়ে গেল। এখন আমরা ভিউ পেজে যান, গিয়ে দেখেন যে কিছুই নাই। জাস্ট খালি আমাদের ওই ওয়েবসাইটের নামটা আছে, এছাড়া বটমে হয়তো 2-একটা কন্টেন্ট থাকবে, এছাড়া আর কিছু না। তার মানে সে আপনাকে পুরো একটা কি দিচ্ছে, একটা পেজ দিয়ে দিচ্ছে, যেটাতে আপনি এখন বসে কাজ শুরু করতে পারেন। কিরে, এতক্ষণ তো লাগে না। এই সবাই আমাকে শুনতে পাচ্ছেন নাকি ডিসকানেক্ট হয়ে গেছি আমি? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। নেট তো চলতেছে, এটা আবার রান করতেছে না কেন? আচ্ছা, কোন একটা ইন্ডিভিজুয়াল সেকশনে যাওয়ার পরে যে লেফট সাইডটা ডিসেবল হয়ে গেলে থ্রি ডটে ক্লিক করেন, এই যে ফুল স্ক্রিন মুডটা ডিঅ্যাক্টিভেট করলে এই যেগুলো আবার চলে আসবে। ঠিক আছে, এই যে দেখেন আমি যেটা বলছি, দেখেন আমার পেজ বিল্ডার মানে হলো কি আমার ওই যে পুরো আহ, আমার যে পুরো থিমের টাইটেলটা দেখাচ্ছে, আর আমার পেজের নামটা দেখাচ্ছে, আর ফুটার বারটা দেখাচ্ছে। কিচ্ছু নাই, তার মানে আমাকে এটাকে একেবারে জিরো থেকেই বিল্ড করতে হবে। তো যখন আপনি কোনো নতুন পেজ বানাবেন, এই যে নতুন একটা পেজ বানানোর সময় যদি আপনার ওয়েবসাইটে আপনার ওয়ার্ডপ্রেসে এলিমেন্টের ইনস্টলটা থাকে, এই যে দেখেন এরকম একটা মেসেজ সে দিবে। এটা অন্য কোথাও পাবেন না কিন্তু। ঠিক আছে, এটা আপনাকে পেজের ভিতরে অ্যাড নিউ পেজের মধ্যেই এটা পাবেন। আপনাকে তো সেখান থেকে পেজ যখন বানাবেন, বানানো শেষ, এডিট যদি এলিমেন্টরে করতে হয়, এডিট উইথ এলিমেন্টর এখান থেকে ক্লিক করে এলিমেন্টর অ্যাক্টিভেট করতে হবে। এই যে আমি যখন ক্লিক করলাম, এখন এই পেজটার জন্য, শুধুমাত্র এই পেজটার জন্য এখন এলিমেন্টর কাজ করবে। তাহলে অন্য কোনো নতুন পেজের জন্য কি কাজ করবে না? না, ডিফল্ট ভাবে কাজ করবে না, আপনাকে কাজ করাইতে হবে। বিষয়টা বুঝতে পারছি। ওকে, এবার আমার এখানে নোটিফিকেশন দিচ্ছে ডিসকভার নিউ সুপার পাওয়ার, ওই এআই ইন্টিগ্রেট করছে, এটা নিয়ে তারা কিছুটা নোটিফিকেশন দিচ্ছে। আমি এখান থেকে স্কিপ করি। স্ট্রাকচার পরে আসতেছি, আপাতত এটাকে এই যে দেখেন পুরো ইন্টারফেসটার সাথে একটু ইন্ডিভিজুয়াল আবার একটু ইন্ট্রো হন, মানে একটু বিষয়টা একবার পুরোটা দেখেন। যখন আপনি পেজ বিল্ডারের ভিতরে ঢুকবেন, তখন আপনি এখান থেকে কয়েকটা জিনিস এখান দেখতে পাবেন। নাম্বার ওয়ান, টপ বার। টপ বারের মধ্যে আমাদের কি আছে, কিছু খুবই স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আমাদের এখানে কাজ করবে। ধরেন এলিমেন্টের সম্পর্কে জানার জন্য হলে আমাদের এই যে এটা এলিমেন্টের সম্পর্কে জানাবে। এরপরে প্লাসে ক্লিক করলে কি হবে, ধরেন আমার এখানে একটা উইজেট লাগবে, সেই উইজেটের জন্য এই প্লাসে ক্লিক করলে সে আমাকে এই যে উইজেট প্যানেল সে অ্যাক্টিভ করবে। ঠিক আছে, আবার ধাপ আছে, ধরেন হেডলাইনটা উইজেটের মধ্যে ডাকলাম। যখন আপনি হেডলাইনটা উইজেটের ভিতরে ডাকলেন, এই হেডলাইনের আন্ডারে আরো 3টা সাব ক্যাটাগরি অ্যাড হবে, যে টাইটেল, স্টাইল আর একটু হলো অ্যাডভান্স। আমি আসতেছি একটা একটা করে। তো এইটা হলো কি উপরের টপ বারে, এটা হলো আমাদের সেটিংস, এটাকে বলা হয় সাইট সেটিংস। আরেকটা সেটিংস এখানে দেখতে পাচ্ছি, কনফিউজড হবেন না, এটা হলো কি সাইট সেটিংস। পুরো সাইটের মধ্যে যদি কোনো সেটিংস চেঞ্জ করতে হয় তাহলে সেটা এখানে। আর এটা হলো পেজ সেটিংস, ধরেন এই পেজের মধ্যে যদি কিছু মডিফিকেশন করতে হয়, কোনো কাজ করতে হয়, সেটা এখানে থাকবে। আর এটা হলো কি পেজের একটা কমান্ড, যে আমার পেজ কোনটা কোনটা আসতেছে না আসতেছে। আর যেহেতু আমি বলছি একটু আগে যে আমাদের এলিমেন্টর কি করে, সরি পেজ বিল্ডার আমাদেরকে প্রতিটা ওয়েবসাইট মানে সেকশন তৈরি করতে হেল্প করে। মানে হলো ধরেন আমার একটা হোম সেকশন লাগবে, হোম সেকশনে আমার আসলে কি দরকার সেটাও আমি এখানে দেখতে পারবো। অ্যাবাউট সেকশনে কি কি করা হচ্ছে এটা আমি এখানে করতে পারবো। এইটাকে বলা হয় স্ট্রাকচার ন্যাভিগেটর। এই যে এটা, ঠিক আছে, জাস্ট বুঝে নেন, মুখস্থ করতে হবে না। আমি বলছি এখন এটা উইজেটস, গাছের পাতা সবুজ, এগুলো মুখস্থ করার কিছু নেই, জাস্ট খালি আমি এগুলো বলতেছি। নামগুলো একটু মনে রাখতে চাইলে মনে রাখতে পারেন, আদারওয়াইজ ভুলে গেলেও সমস্যা নেই। ডেইলি ইউজ কেসের সাথে অভ্যস্ত হয়ে গেলে তখন আপনাদের আর প্রবলেম হবে না এগুলো। ধরেন আপনি এখন হোম পেজে কাজ করতেছেন, এই জায়গাটার কথা বলতেছি। আপনার কাছে মনে হলো আচ্ছা হোম পেজ থেকে এখন আমার একটু অ্যাবাউট পেজ এডিট করা দরকার, আপনি এটাকে সেভ করবেন। সেভ করার পরে এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলে যদি আপনার অ্যাবাউট পেজটা এলিমেন্টরে তৈরি করা থাকে, মানে ওই যে এলিমেন্টর সেটআপ করা থাকে আর কি, ধরুন একটা নতুন পেজ বানানোর সাথে সাথে আমরা কি করি, এডিট এলিমেন্টরে ক্লিক করলে তখন সেটা এলিমেন্টরে সেট হয়। তো সেটা যদি করা থাকে তাহলে আপনি এখান থেকে মনে করেন যে শর্টকাটে যেতে পারবেন। ওকে,
এখানে ড্রপ ডাউন আসবে, আপনি এখান থেকে ধরেন কোন পেজে যাবেন সেগুলোর লিস্ট এখানে থাকবে। এটা হলো আমার ওয়েবসাইটের বিভিন্ন ভার্সনে কিভাবে রিঅ্যাক্ট করবে সেটা। আমার ওয়েবসাইটে কি হবে, বিভিন্ন ধরনের ভার্সন আসবে। যেমন মোবাইল আমার ওয়েবসাইটে দেখতে কেমন হবে সেটার জন্য এই যে এটা। আমার ওয়েবসাইটে কম্পিউটার ভার্সনটা দেখতে কেমন হবে সেটার জন্য এটা। তো এগুলো এখানে দিয়ে রাখছে। এগুলো আমাদের তেমন একটা কাজে লাগে না। এগুলো হলো সব ওই তাদের আপডেটস কি আছে, কোন একটা উইজেট সার্চ করতেছেন, কোন সম্পর্কে জানতে চাচ্ছেন, কিছু বুস্টিং কনসেপ্ট দিয়েছে, বাট এগুলো আমাদের এতটা হেল্প করে না। এটা হলো আমাদের লাইভ ভিউ। ধরেন একটা ওয়েবসাইট আপনি লোড কাজ করতেছেন, কাজ করার পর এটার ভিউটা কেমন হয়েছে এটা আমাদের দেখতে হবে না, সেটাই লাইভ ভিউটা দেখতে পাবো। ওকে, লাইভ ভিউর জন্য জাস্ট খালি এখানে ক্লিক করে আমি লাইভ ভিউটা এখান থেকে দেখে নিতে পারবো। আর কোন একটা পেজ যদি কাজ হয়ে যায় তখন এটাকে পাবলিশ করবো। এই যে পাবলিশ বাটন। ঠিক আছে, টপ বার গেল। আর এটা হলো আমার ড্যাশবোর্ড বার, মানে হলো আমার ওয়েবসাইটের স্ক্রিন দেখতে আমার কেমন লাগতে পারে, এই জিনিসগুলো আমরা এই জায়গাটাতে দেখবো, এই সাদা স্ক্রিনটাতে দেখতে পাবো। এরপরে এই যে এখানে ৩ টা অপশন আছে, রাইট? প্লাস, ফোল্ডার, আর একটা হলো কি এই যে ওদের ফিচার। এটা আমাদের দরকার নেই, মানে আমরা এটা নিয়ে খুব কম একটা কাজ করবো না, বাট এই দুটো আমাদের লাগবে। ঠিক আছে, এটা একটা, এটা ২ টা। প্লাসের কাজটা কি? প্লাসের কাজটা হলো আমার যে সেকশন নিতে হবে, সেকশনের জন্য স্ট্রাকচার লাগবে না, সেই স্ট্রাকচার। আচ্ছা, থিওরি পার্ট বেশি হয়ে যাচ্ছে, রাইট? থিওরি পার্ট বাদ দিই। টপ বার আছে, সাইড বার বা টুলস বার আছে, আর আমার কি আছে, আরেকটা মেইন ভিউ বার আছে। ওকে, তো এখন আমি ইমাজিন করলাম আমার কি লাগবে। আমি এখন ইমাজিন করলাম আমার একটা, এই যে ধরেন একটা সেকশন, একটা সেকশন লাগবে, যে সেকশনের মধ্যে আমি ২ টা কলাম নিব। ২ টা কলাম নিয়ে আমি কি করব, এখানে আমি একটা হাই, হ্যালো বা হাই মাই নেম ইজ আব্দুল্লাহ, এরপর আমার সম্পর্কে একটা কথা বলবো। এরপরে একটা বাটন নিয়ে আমি কি করব, কন্টাক্ট মি বা আরো কিছু এখানে বানাবো। এরপর আমার এখানে একটা নিজস্ব ছবি দিব যেখানে আমাকে নিজেকে প্রেজেন্ট করাবে। এরকম একটা ফরমেশন আমি করতে চাই, তাহলে সেটা কিভাবে করবেন? এটা যদি আমাদেরকে করতে হয় তাহলে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো কি, সেটা হলো আমাদেরকে এখন এই জায়গাটায় এই যে এটার হেল্প নিতে হবে। প্লাসে ক্লিক করলাম, ২ টো অপশন আসলো, ফ্লেক্সবক্স, গ্রিড। আমরা হয়তোবা ফ্লেক্সবক্স এর সাথে অনেকটা কাজ করেছি, কিন্তু গ্রিড এর সাথে মানে আমরা তেমন একটা কেউ ইন্টারেক্ট করিনি। আমি ফ্লেক্সবক্সটা নিয়ে বেশি কাজ করি। আপনারা চাইলে গ্রিডও নিয়ে কাজ করতে পারেন। ২ টার আলাদা, আলাদা এক্সপেরিয়েন্স আছে। ফ্লেক্সবক্স, গ্রিড এগুলোকে আমরা কি বলি আসলে? এগুলো হলো লেআউট ক্রিয়েটিং সিস্টেম। ঠিক আছে? সিএসএস এ আমরা লেআউট বানাইতে হয়। টেবিল দিয়ে আমরা লেআউট বানিয়েছি না? আসেন একটু কমিউনিকেটিভ হন। টেবিল দিয়ে কি আমরা লেআউট বানিয়েছি না? কার, কার মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, টেবিল দিয়ে আমরা বানিয়েছি স্যার। ওকে, প্রথম বা সেকেন্ড ক্লাসে বানিয়েছি। ওকে, টেবিল দিয়ে আমরা লেআউট করেছি। ঠিক তেমনই ভাবে টেবিল দিয়ে লেআউট করার পরবর্তীতে এই যে টেবিল দিয়ে যেটা লেআউটটা করেছি ওটা হলো HTML এর লেআউট ডিজাইন। বর্তমানে CSS দিয়ে লেআউট ডিজাইন তৈরি করা হয় এবং সেটা দিয়ে মেইনটেইন করা হয়। যেহেতু এখন বর্তমানে লেটেস্ট ট্রেন্ড বা মানুষের চাহিদা ফুলফিল করার জন্য আরো অনেক ফিচার দরকার। সেজন্য এখন আমরা কি পাচ্ছি? এখন আমরা যেটা পাচ্ছি সেটা হলো CSS লেআউট। আবার CSS লেআউট ৩ টা ভার্সন রয়েছে। CSS লেআউটের আবার কয় ভার্সন? ৩ টা ভার্সন। তিনটা। ধরেন একটা হলো ফ্লোট ভার্সন যেটা অনেক পুরনো, বাট এখনো কাজ করে, অনেকেই কাজ করে এটা দিয়ে। দ্বিতীয়টা হলো ফ্লেক্সবক্স। ৩ নাম্বারটা হলো গ্রিড। তো কেউ যদি ফ্লেক্সবক্স এ ইউজ টু হয় তখন সে ফ্লেক্সবক্স ইউজ করবে, কেউ যদি গ্রিডের সাথে কাজ করে বেশি সে গ্রিডের সাথে কাজ করবে। আমি ফ্লেক্সবক্সটার সাথে বেশি কাজ করি, আমার কাছে নিজের কাছে এটা ফ্লেক্সিবল মনে হয়। তবে যারা গ্রিড শিখেছে তাদের জন্য, মানে আমি নিজেও পারি, বাট আমার কাছে ফ্লেক্সবক্সটা ইউজ করতে 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 এখন মানে অন্যগুলো আর ধরতে ইচ্ছে করে না। ঠিক আছে, ধরেন একটা প্রবলেমের সলিউশন আপনি ৩ জনের থেকেই পাবেন, তবে কি কেউ একটু বেশি দিবে, কেউ একটু কম দিবে। তো গ্রিডটা হলো আমাদের লেটেস্ট সিএসএস ভার্সনের যে ইয়াটা আছে সেটা। আমরা এই যে সিএসএস ভার্সন 1, ভার্সন 2, সিএসএস বর্তমানে কিন্তু ভার্সন 3। তো আমি হয়তোবা বলতে পারি যে ফ্লেক্সবক্সটা হলো ভার্সন 2 এর আর গ্রিড হলো ভার্সন 3। তবে ভার্সন 2 বলে যে এটা ব্যাকডেটেড তা না। ভার্সন 3 তে এটা অনেক মডিফাই হয়েছে। তাছাড়াও ক্ষেত্র বিশেষে এটা গ্রিডেরও একটা ইয়া হয়েছে, ইন্ট্রোডিউস হয়েছে। ওকে, কোনটাই ফালানো নাই। আমরা ফ্লেক্সবক্স বেশি ইউজ করি, তো ফ্লেক্সবক্স চুজ করব। দেখেন এখানে এখন স্ট্রাকচার দিয়ে দিছে। নাম্বার 1 স্ট্রাকচার কি? সেটা হলো ধরেন
ডিরেকশনটা নিচের দিকে থাকবে। এখন এখানে ক্লিক করলাম, এই যে কেউ যদি এখন কন্টেন্ট আন, ধরেন আমি এখানে এই যে প্লাসে ক্লিক করলাম, এলিমেন্ট আনলাম, হেডলাইন একটা আনলাম, আরেকটা আনলাম হেডলাইন, এই যে ড্রাগ এন্ড ড্রপ করলাম, আস্তে আস্তে করতেছি, এই যে দেখেন হেডলাইন গুলো নিচে নিচে আসতেছে। কারণটা কি? কারণটা হলো আমরা এটা চুজ করেছি। তার মানে আমার এটা হলো একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ভিতরে আমার যতগুলো অবজেক্ট আসবে, আমি যদি এটা চুজ করি তাহলে সবগুলো অবজেক্ট মানে ডিফল্ট ভাবে নিচে নিচে যাবে। বিষয়টা বুঝতে পারছি? সেটা এখানে বলতেছে, এই যে নিচে নিচে দিয়ে আসবে। স্যার যদি আমি এটা চুজ করতাম তাহলে কি হইতো? এই যে এখন আমি আবার হেডলাইনে গেলাম, এই যে হেডিং নাম্বার 1, আবার গেলাম, এই যে হেডিং নাম্বার 2, এখন কোথায়? এখন সবাই পাশাপাশি। কারণটা কি? কারণটা হলো আমি এখন সাইডে চুজ করেছি। এরপরে যদি আপনার ওই যে আমি যেটা প্ল্যান করতে চাইছিলাম যে আমার ২ টা স্ট্রাকচার দরকার। সেটা যদি মিলে যায় তাহলে আপনি এখানে ২ টা স্ট্রাকচার করবেন। এই যে এখন আমার একটার মধ্যে হেডলাইন দিব। এই যে একটার মধ্যে আমি এখন হেডিংটা নিয়ে আসলাম। পরে কিছু কনটেন্ট, তাই না? ওইটা ওই যে টেক্সট এডিটর আছে। আমি টেক্সট এডিটরকে ড্রাগ এন্ড ড্রপ করে আমার হেডলাইনের নিচে লাগবে, তো আমি হেডলাইনের নিচে এনে ছেড়ে দিলাম। বাটন লাগবে, রাইট? আবার প্লাসে ক্লিক করলাম। এই যে বাটন আছে এখানে। এই যে বাটন। বাটনকে ড্রাগ এন্ড ড্রপ করে বাটনটাও নিচে দিয়ে দিলাম। ৩ টা কাজ চলে আসলো। এখানে একটা ইমেজ দরকার, তাই না? প্লাসে ক্লিক করলাম। দেখেন আমি কিন্তু যখনই নতুন এলিমেন্টস আনা লাগে হয়তোবা এখানে প্লাসে ক্লিক করতে পারি, নতুবা এই যে লেফট সাইডে প্লাস আছে। ক্লিক করলাম। এই যে ইমেজটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আমি এখানে ছেড়ে দিলাম। দেখেন তাহলে কি আমি যে জিনিসগুলো চাইছিলাম সেগুলো কি এখানে আসতেছে? তার মানে আমার ২ কলামে কাজ করতেছে। আমার যদি এখন এই যে এক্সপেল এক্সবক্স থেকে আমার যদি বড় ছোট লাগতো এটা নিতাম, ৪ টা কলাম লাগলে এটা নিতাম, ৩ কলামের মধ্যে মাঝখানটা বড় হলে এটা নিতাম, ৪ কলাম হলে এটা নিতাম। অন্যগুলোর ক্ষেত্রেও সেম ফরমেশন কন্টিনিউ হচ্ছে। এই যে এরকম। বিষয়টা বুঝতে পারছি? এখন আসেন জি স্যার। কাস্টম কিভাবে নেব? ধরেন আপনি চিন্তা করছেন যে ভাই আমি বুঝতে পারছি। আ খুব সুন্দর একটা ডিজাইন। কিন্তু এমন কোন ডিজাইন মাথায় আসলো যেটা আসলে এখানে তারা অফার করতেছে না। তখন কি হবে? ধরে নেন সেম স্ট্রাকচারই আমি এখানে ২ টা নিয়ে নিলাম। তবে আমার এখানে আমার যেটা ক্রাইটেরিয়া হবে সেটা কি? সেটা হলো আমার এই স্ট্রাকচারটায় আমার আ ধরেন ১ম পার্টটা 75% মানে পুরো বেশ অর্ধেক জায়গা নিবে। বাকিটা 25% নিবে। মানে ১ম টা বড়, ২য় টা ছোট। এটা কিভাবে করব? এটা করতে হলে আমাদের এখন চলে আসতে হবে কাস্টম অপ্টিমাইজেশন এ। কাস্টম কি? ধরেন এই যে এই সেকশনটাকে আমি এই যে এইখানে এসে ধরবো। এই যে ধরলাম। ধরছি, ধরার পরে দেখেন আমি একটু আগে বলছিলাম না আমাদের ৩ টা অপশন থাকবে। কোন একটা অবজেক্টকে ইন্টারনালি কাস্টমাইজ এর জন্য লেআউট, স্টাইল, অ্যাডভান্স। লেআউট এর মধ্যে কি থাকে? ওই কনটেন্ট এর ধরেন উইডথ, হাইট এটা ডিপেন্ড করে। যেমন আপনি যদি ইমেজে যান, ইমেজে গেলে কিন্তু এই যে ইমেজের জন্য এটা। দেখেন আপনি কোন ইমেজ দিবেন, ইমেজের রেশিও কত হবে, রেজোলিউশন কত হবে, লিঙ্ক কি দিবেন, ইমেজের জন্য এটা। আমি যদি টেক্সটে যাই, টেক্সটের জন্য টাইটেল আপনি কি দিবেন, টাইটেলটা কি লিঙ্ক আপ হবে কিনা, লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে এটা। ট্যাগে দেখেন আমার এটা কি H2 হবে, H1 হবে, কোনটা হবে? হেডিং ট্যাগ। এখানে দেখেন H6 পর্যন্ত আছে। এরপরে স্প্যান, প্যারাগ্রাফ আছে। আপনি যদি এরকম কোনটা নিতে চান সেটা। এখানে ক্লিক করেন, আপনার এখানে ডিফারেন্ট যে আমার এখানে কনটেন্ট কি দিবেন। ঠিক আছে? আবার আমি এখানে ক্লিক করলাম, আমার এখানে বাটনটার ডিজাইন কি হবে? তার মানে লেআউটের জায়গাটা আসলে কনটেন্ট ব্যতি রেখে পরিবর্তনশীল। বিষয়টা বুঝতে পারছি। তো এখানে যদি আমি এখন ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমার এখানে এই লেআউটের জন্য যতগুলো কনটেন্ট আছে সেগুলো এখানে দেওয়া আছে। তার মধ্যে একটা জিনিস এখানে দেখেন উইড নামে একটা অপশন দেওয়া আছে, যেটা পার্সেন্টেজ চুজ করা আছে। এখান থেকে আমি যদি এটাকে ৫০ না দিয়ে আমি কি চেয়েছিলাম 75%, আমি যদি এখানে 75% দিয়ে দিই, আবার পাশের জনের কাছে গিয়ে পাশের জনের এই যে এই জায়গাটাকে যদি আমি ধরে ওর ৫০% না দিয়ে ওকে যদি আমি ২৫% দেই, দেখেন তো বড় ছোট হয়েছে কিনা? এই দেখেন এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। বোঝার জন্য আমি এখানে একটা কাজ করি, ধরেন আমি এটার ভিতরে আরেকটা ইমেজ দিয়ে দিই বা আমি একটা ভিডিও দিলাম, এই যে ভিডিও। আর আমি এখানে কি করলাম, ধরেন ভিডিও এখানে আসলো, এখানে আমি কিছু
ধরেন কি আনা যায়, গুগল ম্যাপ এনে দিলাম একটা, ঠিক আছে? এই যে দেখেন, তো গুগল ম্যাপ লোড হতে টাইম নিবে, বাট লোড যদি হয়ে যায় আপনি এখান থেকে এই যে আমি এটাকে সেভ করে এই যে প্রিভিউ, দেখেন আমি কোথায় ক্লিক করেছি, যে প্রিভিউ অপশনে ক্লিক করেছি। প্রিভিউ অপশনটা পাবলিশ ছাড়াও কাজ করে। এই যে দেখেন, এটা হলো আমার প্রথম কলাম, দ্বিতীয় কলামটা দেখেন, এটা 75%, এটা কত, মাত্র 25। তার মানে এমনও যদি হয় যে আমার কি দরকার, এরকম অপটিমাইজড দরকার, সেটাও আমি এখান থেকে নিতে পারবো, ঠিক আছে? এই যে তার মানে কলামের বিষয়টা ক্লিয়ার, যে যদি আমার কলাম কখনো কাস্টম লাগে সেটাও সে আমাকে অফার করবে। আমি আগে নর্মাল একটা কলাম নিয়ে নিব, যে কোনো আমার যেটার সাথে সবচেয়ে বেশি মিলে, ধরেন এটার সাথে আমার রিকোয়ারমেন্ট অনেকটাই মিলে গেছে, তাই আমি আগে এটা নিব, নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো। ধরেন এখানে 3 কলামের কোনো অপশন নাই, আপনার এখন 3 কলাম লাগবে, তাহলে কি করবেন? তাহলে 2 কলামই আগে চুজ করব আমি। এই যে 2 কলাম চুজ করলাম, চুজ করার পরে এক কলামটার উপরে জাস্ট খালি মাউসের রাইট বাটন ক্লিক করব। এই যে এই কলামটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এটাকে ডুপ্লিকেট করে ফেলব, ঠিক আছে? আর শর্টকাট কি, কন্ট্রোল ডি। সহজ করে আমি ধরেন এটাকে ক্লিক করলাম, এটাকে অ্যাক্টিভ করে কন্ট্রোল ডি বাটন প্রেস করলে এই যে দেখেন 3 কলাম চলে আসছে। তার মানে আপনি ডুপ্লিকেট চাইলে সেটাও করতে পারেন, ওকে? তার মানে এখন কি 3 কলাম বলেন, 4 কলাম বলেন, 5, 6, আপনি কি নিজের মতো করে কলাম ম্যানেজ করতে পারবেন না? অবশ্যই পারবেন, আশা করি। তো এই বিষয়টা ক্লিয়ার ভাবে ধরতে পেরেছি আমরা সবাই। ওকে, এবার আসেন মডিফিকেশন। ধরেন আমি এটা হেডলাইন নিলাম, এখন হেডলাইনের ভিতরে কি কি আছে যেটা আমি মডিফাই করতে পারি? আমি এখানে সবসময় যখনই কোনো কন্টেন্ট আমার এডিট করা লাগবে, আমি ওই কন্টেন্টের ডান দিকে এই যে একটা পেন একটা বাটন আসবে, সেটার উপর ক্লিক করতে হবে। এই যে এটার উপর একটা পেন বাটন দিলাম, তো এটার উপর একটা পেন বাটন দিয়ে এই যে এখন আমার কন্টেন্টের টাইটেলটা কি হবে সেটা আমাকে ধরে দিতে হবে, ঠিক আছে? ধরেন আমি যদি ইউআই ল্যাবের চাই, ইউআই ল্যাবেরটাই কিছু নেই, ওকে? ধরেন এই যে আমি এটাকেই কপি করলাম, কপি করে এখানে আমি এই কন্টেন্টটাকে এখানে দিয়ে দিলাম, আসছে না? চলে আসছে, গুড। তার মানে আমি এখানে হেডিং এর মধ্যে টাইটেল কি লাগবে সেটা দিতে পারছি, যদি কোনো লিঙ্ক দেওয়া লাগে সেটা দিতে পারছি, আবার এখানে হেডিং ট্যাগটাও আমি সেট করে দিলাম। এখন আসেন লুকিংটা, মানে লুক চেঞ্জ করতে হবে না, তাইলে এই যে স্টাইলে চলে যাবে। স্টাইলে গিয়ে দেখেন আরো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আছে। ধরেন আমার লেখাটা লেফট অ্যালাইন, আমি সেন্টার অ্যালাইন করতে চাইলে সেন্টার হবে, রাইট অ্যালাইন করতে চাইলে রাইট অ্যালাইন হবে, জাস্টিফাইড দিলে জাস্টিফাইড হবে। আমার লেফটই লাগবে, লেফট করে দিলাম। এখন লেখার বড় ছোট এই যে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফির মধ্যে এই যে আপনি এখানে পেন টুলে ক্লিক করলেই এটার যত কিছু আছে সব আপনি এখানে দেখতে পাবেন। এটাকে কি দেওয়া হচ্ছে, এটাকে রোবটও দেওয়া হয়েছে। আমারটা কি, সরি আমাদের ইউ11 টা কি, এখন এরকম কি চেকিং অপশন আছে কিনা, আসে, ঠিক আছে? আপাতত চেকিং অপশনটা আমি দেখার দরকার নেই, আমি জাস্ট খালি ফাইন্ড আউট করে আমি বের করে ইউজ করতেছি। আজকে আপনাদের দায়িত্ব হলো এলিমেন্টরটা বোঝা, হ্যাঁ? আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে ইয়া করব। যেমন এটা ইন্টার দেওয়া, কালার হলো 101828, ওই যে দেখেন এখানেই দেওয়া আছে। এই যে আমার ফন্টের সাইজ, ফন্টের ফ্যামিলি হলো ইন্টার, কালার হলো এটা, ফন্টের সাইজ হলো এই যে 53 পিক্সেল সাইজ। 53 না, আরো বেশি হবে কারণ আমার এটা তো ওই যে স্ক্রিন ছোট হয়ে গেছে। ওকে, 101828। এখন আমি এই কন্টেন্ট গুলো এখান দিয়ে দিতে পারি, এই যে ফন্ট ফ্যামিলি ইন্টার, INTER, ইন্টার। এই যে ফন্ট সাইজ 60 পিক্সেল, ঠিক আছে? ফন্ট ওয়েট 700 দিয়ে দিলাম। এরপরে আমার আরো কিছু লাগবে কিনা সেগুলো, ওই যে টেক্সট ট্রান্সফর্ম, লেখা আপার কেস লোয়ার কেস করবো কিনা, ডিফল্টই থাকুক, স্টাইল ইটালিক করবো কিনা, ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, এগুলো সব এখান থেকে। লাইন হাইট, 2 লাইনের মাঝখানে লাইন হাইট কত দিব, লেটার স্পেসিং, 2 ওয়ার্ডের মাঝখানে কত স্পেস হবে, ওয়ার্ড স্পেসিং, 2 শব্দের মাঝখানে কত স্পেস হবে, সবকিছু কি খুঁজে বের করতে পেরেছি আমরা?
ঠিক তেমনি ভাবে আবার এই যে টাইপোগ্রাফি থেকে বের হলে টেক্সট স্ট্রোক মানে হলো টেক্সটের মধ্যে যদি আপনি কোনো শ্যাডো দিতে চান, আপনি এখানে ক্লিক করেন। এই যে আপনি এখন টেক্সট শ্যাডো দিচ্ছেন। এই যে ও সরি স্ট্রোক শ্যাডো না, সরি। স্ট্রোক মানে হলো ওই যে টেক্সট বর্ডার আরকি, সহজ করে বলতে গেলে। লাগবে না, আমি অফ করে দিলাম। এই যে টেক্সট শ্যাডোটা হলো এখানে, এই যে। ওকে? এরপরে ব্লেন্ড মোড আছে। ব্লেন্ড মোড এটা আসলে আমাদের এখন দরকার নেই। এরপর আছে টেক্সট কালার, এই যে 1018 কি জানি ছিল? আবার দেখে আসি 101828। তাহলে এখানে আমি এখান থেকে এই যে টেনে টুনেও কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারি। আর যদি আমার কাছে কোড নাম্বার থাকে, এই যে আমি কোড নাম্বারটা নিচে দিয়ে দিব 101828। এই যে এটা হলো কি আমাদের ইউআই ল্যাবের হেডিং লাইনের ডিজাইন। আরো বড় হবে বাট একটা বেসিক আইডিয়া হয়ে গেল। এখানে শেষ না, আর আছে অ্যাডভান্সে যান। অ্যাডভান্সে গিয়ে মার্জিন প্যাডিং দিতে পারবেন, উইড দিতে পারবেন, অ্যালাইন সেলফ করতে পারবেন, অর্ডার করতে পারবেন, অনেক কিছু আছে। তো একটা ক্লাসের মধ্যে আসলে দেখা যাচ্ছে যে একটা পার্টকে এত ডেপথ করে দেখালে বাকিগুলার ইয়া হয়ে যাবে, গ্রহণযোগ্যতা থাকবে না। তো সেক্ষেত্রে আমরা তাহলে এতটুকু এনশিওর করে বুঝতে পারি যে আমাদের এডিটিং এর জন্য যত রকমের টুলস দরকার, যেগুলো আমরা আগে কোডে করেছি, তাই না? কোডিং এর মাধ্যমে করেছি, সেগুলোকে খুব সুন্দর অর্গানাইজ করে ফাংশনালিটির মাধ্যমে তারা এগুলোকে মেক করে রাখছে। বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। ওকে। তো এখন থিওরি পার্ট বা স্পেসিফিক টুলস ধরতে গেলে অনেক লম্বা সময় লাগবে। সেজন্য আমরা প্রজেক্ট এনশিওর করি। প্রজেক্টে গিয়ে আমরা প্রজেক্ট বাই শেখার চেষ্টা করি। তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। তো চলেন আমরা একটা প্রজেক্ট ধরি। এখন প্রজেক্টের জন্য অনেক ইয়া আছে, আ অপশনস আছে। তো সেই ক্ষেত্রে আমি এখন একটা স্পেসিফিক প্রজেক্ট ধরবো। সেটার লিঙ্কটা দাঁড়ান আমি একটু বের করি, আমি ভুলে গেছি। এমন একটা প্রজেক্ট আমাদেরকে চুজ করতে হবে যে প্রজেক্টের মাধ্যমে আমরা সবগুলো টুল এটলিস্ট না হোক কমপক্ষে 90, 80 বা 70% টুল যেন আমরা টাচ করতে পারি। এই যে আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। এখানে যে ইয়াটা ইউজ করেছে, এখানে মোটামুটি অনেকগুলো অপশন তারা কভার করার চেষ্টা করেছে। মানে দেখা যাচ্ছে এলিমেন্টরের অনেকগুলা প্রোডাক্ট তারা কভার করার চেষ্টা করেছে। আর শুধু এলিমেন্টর দিয়ে সবগুলা টপিক ক্লিয়ার করা যাবে না, এখানে আরো কিছু ক্রাইটেরিয়া লাগবে। কারেন্ট নাই, আমি খালি ভয় পাচ্ছি ব্যাটারি সাপোর্ট কতক্ষণ দিবে। আমার মতো 47%, তাহলে 8টার ব্যাচ কি করব কারেন্ট যদি এর মধ্যে না আসে? একটা জিনিস আমার সাথে অনেকটা ইয়া হয়, রিলেটেড হয়। সেটা হলো যে মানে আসলে আমরা মানুষ, তারা কি আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি জি স্যার স্যার, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আচ্ছা, আমরা আসলে কোনো না কোনো ভাবে ধরেন কোনো কিছুর উপরে অ্যাডিক্টেড, জি স্যার। ঠিক আছে? অ্যাডিক্টেড বলতে কিভাবে বোঝাই? সেটা হলো যে ধরেন কেউ হয়তোবা নেশাদ্রব্য পান করছে, কেউ হয়তোবা ওই যে স্মোকিং টাইপের নেশাদ্রব্যের সাথে আছে। বাট আমরাও কোনো না কোনোভাবে কোনো কিছুর উপরে অ্যাডিক্টেড। আমি যদি বলেন যে স্যার আপনার অ্যাডিকশন কি? আমার ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া মানে আমি মনে হয় যে এই বিছানার মধ্যে ছটফট করি। যেভাবে একটা মাদকাসক্ত ব্যক্তি যেভাবে ছটফট করে না? যদি সে চিন্তা করে যে আমি মাদক ছাড়বো। মানে ওই যে রিহ্যাব এ যে কন্ডিশন গুলা হয়, আমি আমার মধ্যে ওই কন্ডিশন গুলা পাই যখন আমি ইন্টারনেটের সাথে কানেক্টেড না থাকতে পারি। তো গ্রামে আসলে খুব মানে একটা বলা যায় যে শান্তিপ্রিয় জায়গা। গ্রামটাই আসলে এটার কারণ। শহর এত মনে করেন যে জাঁকজমক, এত মানুষ, এত ইয়া।
ওইসব জায়গা থেকে যদি আমাদের রিল্যাক্সেশন দরকার পড়ে গ্রামে চলে আসি। খুব ভালো। বাট প্রবলেমটা হলো যখনই চিন্তা করি যে মানে গ্রামে আসার পর আমার একটা চিন্তা আসে যে যাই শিফট হয়ে যাই। আর কত? ঠিক আছে? বয়স এত আহামরিও মানে আহামরিও না যে আসলে রিটায়ারমেন্ট এর থিংকিং টা করা। জায়গা থেকে মানে জাস্ট খালি বলাটে বাড়িতে তো ভালোই মানে ভালোই তো লাগতেছে। শিফট হয়ে যাই না। কিন্তু যখনই শিফট হয়ে যাব যাওয়ার চিন্তা করি তখনই দেখি যে ইন্টারনেট সমস্যা। এই যে পুরোটা ক্লাস কিন্তু আমি এখন মোবাইল ডাটা দিয়ে নিচ্ছি। আমার কিন্তু ওয়াইফাই নেই। মোবাইল ডাটার সাথে ওই ইথারনেট কানেক্ট করে ইউএসবি থেথারিং করছে। এরপরে কানেক্ট করতেছি। জি তো স্যার। আপনারাও যদি দেখেন আপনাদের লাইফেও দেখবেন যে এরকম একটা এডিকশন আছে। ঠিক আছে? সেটা যদি গুড এডিকশন হয় তাহলে গুড। কোন এডিকশনই আমার মনে হয় না গুড বাট যদি ব্যাড এডিকশন হয় সেগুলো তো ব্যাড। বাট এডিকশনটা আসলে তেমন একটা ভালো না। এই মাঝখানে একদিন পুরো নেট ছাড়া। কিভাবে যে দিনটা কাটছে মানে আমি ছটফট করতেছিলাম। জাস্ট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। আচ্ছা। ওকে তো এবার আসেন এই যে এই ওয়েবসাইটটা আপনাদেরকে তৈরি করতে হবে। তো এই ওয়েবসাইটের পুরো পার্টটা আসলে কিন্তু আমরা কি নিজেদের স্যারের বলে তৈরি গ্রামের বাড়ি করতে পারবো কোথায়? না। আমার কুমিল্লা। ঠিক আছে? পুরো প্রজেক্টটা আমরা কিন্তু শুধু এলিমেন্টর দিয়ে করতে পারবো না। আমার আরো কিছু সাপোর্টিং ট্যাগস লাগবে, সাপোর্ট লাগবে। সেগুলোকে ব্যবহার করে আমরা আসলে এই ওয়েবসাইটটা কাজ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? বাট এটা ইনশাআল্লাহ ট্রাই করব করার। তো পুরো প্রজেক্টও যে আমি দেখাইতে পারবো তাও কিন্তু না। দেখেন এই যে পুরো প্রজেক্টটা আমার পক্ষে দেখানো কিন্তু সম্ভবও না। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? যেহেতু সম্ভব না, তাহলে সবচাইতে আমি যেটা করব, আজকে আর কাজ করব না। আজকে এটার মধ্যে হাত দিচ্ছি না। আপনারা যতটুকু নলেজ পেয়েছেন, ওই নলেজের উপর একটু ট্রাই করেন। শুরু করেন। কাজ করবেন, পারবেন না জানি প্রবলেম হবে। এইটার উপর কাজ করা শুরু করেন। এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিচ্ছি। আপনারা কেউ একজন এই লিঙ্ক গুলা যিনি মেসেঞ্জারে আছেন মেসেঞ্জারে, যিনি WhatsApp এ আছেন WhatsApp এ। ঠিক আছে? তো এটা আপনি জি স্যার। একটু শেয়ার করে দিন। আপনাদের নেক্সট টাস্কটাই হলো এটা। এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের যতটুকু আপনার পারা যায় ততটুকু আপনাদের করে ফেলেন। জি ঠিক স্যার। আছে? নেক্সট ক্লাস এবং নেক্সট ক্লাসের সাথে আমরা একটা সাপোর্টিং ক্লাস মানে সাপোর্ট আর রেকর্ড ভিডিও রাখবো। আমরা হয়তোবা ধরেন ক্লাসে বসে ৩ টা সেকশন করতে পারি। আমি ক্লাসের বাহিরে বসে আমি আপনাদেরকে আরো ৬-৭ টা সেকশন তৈরি করে দিব রেকর্ডেড। যেটার মাধ্যমে আপনারা এই পুরো প্রজেক্টটার যেটা এলিমেন্টর দিয়ে সম্ভব সেগুলো করে ফেলবো। যেগুলো এলিমেন্টর দিয়ে সম্ভব না সেগুলো আমরা অন্য ভাবে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আজকে এতটুকুই ক্লাস। আমার ইয়া শেষ, ব্যাটারি শেষ। ওদেরকে একটু সাপোর্ট দিতে হবে আপনাদের পরবর্তী ব্যাচকে। তো অ্যাটেন্ডেন্স শিট দিয়ে দিই। অ্যাটেন্ডেন্স শিটটা ব্যবহার করেন। আর আপনাদের কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেইজ করেন জলদি। এই ওয়েবসাইটের পিকচার ডকুমেন্ট কিভাবে নিব? ওকে, এই খুবই সহজ। আপনি যদি খুবই ইজি ওয়েতে এই ওয়েবসাইটের পিকচার গুলো নিতে চান, একটা প্লাগইন আছে, অ্যাডঅনস আছে ইউজ করবেন। নাম কি? নাম হলো CSS PP। আমি এটাও দিয়ে দিচ্ছি। CSS Peeper নামে একটা ক্রোম এক্সটেনশন আছে। এটা সবাই ইনস্টল করে নিবেন। এই যে এই এক্সটেনশনটা আমি লিংক দিয়ে দিচ্ছি। ওকে? এখন CSS Peeper এ গিয়ে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার এই পেজটা অ্যাক্টিভ রাখা অবস্থায় CSS পেপারটা ওপেন করবেন। ওপেন করার পর আমি এখানে আসলে কনটেন্ট দেখতে পাচ্ছি না। কারণটা কি? কনটেন্ট না দেখতে পারার কারণ হলো আমার কনটেন্ট জায়গাটা ছোট আরকি। আমি এখানে জুম আউট করব একটু। এই যে জুম আউট যখন করছি এই যে দেখেন নিচে কিছু বাটন দেখা যাচ্ছে। এখান থেকে আমি অ্যাসেটস এ যাব। এই যে যতগুলো ছবি আছে সেই সবগুলো ছবিকে সেই যে দেখেন কি করে রাখছে? অলরেডি আলাদা করে রাখছে। আপনার কাজ কি? এক্সপোর্ট অল এ ক্লিক করেন। এই যে, এই যে অলরেডি অ্যাসেট ফোল্ডারটা এক্সপোর্ট হয়ে গেছে। বুঝতে পারছি বিষয়টা? আপনারাও সেম ভাবে কাজ করেন। আশা করি আপনার ডকুমেন্টস যা, যা লাগবে ছবিগুলো সবগুলো পেয়ে যাবেন। এখানে স্যার পুরো ওয়েবসাইটের ছবি হবে না শুধু যেই পেজে আছে ওই পেজের ছবিগুলো শুধু যে ডাউনলোড পেজে করবেন? আছেন সেই পেজটা। এই পেজে যতগুলো ছবি আছে সবগুলো ছবি আমি পেয়ে গেছি। এখন যদি আমার অ্যাবাউট গ্যালারিতে যাই তখন অ্যাবাউট গ্যালারি পেজগুলো আসবে। বাট এটা দিয়ে শেয়ার করতে হয়। ঠিক আছে? ওকে। জি দেখি স্যার। কোয়েশ্চেন গুলো নিয়ে নিই।
সালিম রেজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাটেন্ডেন্স এর লিংক তো পাইনি স্যার। আমি তো এখানে দিয়ে দিয়েছি তো, এই যে চ্যাট বক্স আমি দিয়ে দিয়েছি, দুইটা একসাথে দিয়েছি। গুড, রেজাউল খান একটা দিয়েছেন। ক্রোম এক্সটেনশনটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এই যে। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন হলো শুভ দাস। আমার কি নেট চলে গেছে? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? স্যাররা, হ্যালো হ্যালো হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার শোনা জি স্যার, যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার, একটু রেসপন্স শোনা করেন। হ্যাঁ, আচ্ছা, ফাইরুজ সৌরভ কোয়েশ্চেন। স্যার 10টার পরে কি স্যার পাওয়া যাবে? আজকে আপনাকে ফ্রি আছেন স্যার? এখন যে অবস্থা, যদি ইলেকট্রিসিটি না আসে তাহলে পাবেন না, কারণ লাভ তো নাই, তখন তো আমি ক্লাসে দেখাতে পারবো না। তবে যদি ইলেকট্রিসিটি আসে আপনি আমাকে নক দিবেন, কল দিয়ে রাখবেন, কল দিবেন। যদি আমি যদি ইলেকট্রিসিটি আসে আপডেট তো করবো যে স্যার ইলেকট্রিসিটি আসছে, একটু ওয়েট করেন, আমি জয়েন হচ্ছে। জি স্যার, ঠিক আছে, আর যদি না হয় তাহলে একটু ঠিক ওয়েট করিয়ে। ওকে, ঠিক আছে। জসিমউদ্দিন। জসিম স্যার শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার। স্যার আমি বুঝলাম ওই যে আপনি কার্সারে যদি একটা পয়েন্টার ব্যবহার করেন তাহলে আমার জন্য সুবিধা হয়, কারণ কার্সারটা দেখা যায় না কোথায় আপনি যাচ্ছেন, আমরা বুঝতে পারছি না স্যার। তাই নাকি? আমার কার্সারটা তো কিন্তু নর্মাল সাইজ থেকে একটু বড় করা, মানে ওখানে বড় একটা যদি পয়েন্টার ব্যবহার করেন। তারপরে দেখতে পান না আমার কার্সরটা? খুবই ছোট স্যার, অনেক সময় মানে নজর এড়িয়ে যায়। ঠিক আছে, তাহলে কার্সরটা আরেক সাইজ বড় করে ফেলি। এখানে স্যার আচ্ছা ঠিক আপনি আছে। আমাদের একটা রিং টিম যদি ব্যবহার করেন তাহলে মানে এটা আরো হাইলাইট হয় আর কি, একটা হাইলাইটার ব্যবহার করলে হয় স্যার। কিভাবে করে আপনি আমাকে একটু দেখে দিলে আমি মেবি। মাউস অপশনে গেলেই পেয়ে যাবেন স্যার, তারপর আমি আপনাকে কিভাবে করে আমি দেখিয়ে দিবি স্যার। মাউস পয়েন্টার সাইজ, এই যে আমি কিন্তু সাইজ মোটামুটি বাড়ায় রাখছি অলরেডি। স্যার এখান এই যে থেকে মাউস যেকোনো একটা পয়েন্টার কিন্তু এলিমেন্টস 3। নেন আপনি। একটা রিং বা একটা কিছু, মানে এখানে বেশ কিছু এলিমেন্ট আছে স্যার। এই যে এখন দেখা যায়, এই যে এখন কিন্তু 4 সাইজ চলতেছে। না এটাতে আবার আপনার কাজ করার জন্য অসুবিধা হয়ে যাবে স্যার। এক্সট্রা একটা মানে রিং অথবা হাইলাইটার অথবা একটা লেজার বিম আপনি ব্যবহার করবেন, ওগুলো এখানে অপশন দেওয়া আছে স্যার। স্যার মাউসের ওই কার্সরের সাইডে স্যার একটা শ্যাডো মতো আসবে, এরকম কিছু আছে হয়তো। এটা কোথায় পাবো? এখানে তো মাউস বাটন লেফট সাইড, পয়েন্টার স্পিড। ইমোজির মতো অনেকগুলো অপশন আছে স্যার, আমি ট্রেনে কোথায় আছে ঠিক বলতে পারবো না, তবে ইমোজি বলে কতগুলো পয়েন্টারের মানে ইয়া আছে, মানে অপশন দেওয়া আছে, যেটা আপনি চুজ করে নেন। আচ্ছা, আমাকে একটু বাইর করে দিয়েন তাহলে, আমি একটু দেখে নিব না? হ্যাঁ, আচ্ছা আপনি একটু ঠিক চেক আছে, করেন, আমি ততক্ষণ বাকিদের কোশ্চেন গুলো নিয়ে নিই। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনি একটু বের করে রাখেন। হ্যাঁ, এমডি আবু সালেক। জি স্যার, আমার প্রশ্ন ছিল আমরা যখন হচ্ছে একটা পেজ নেই, একটা পেজের হচ্ছে উইডথটা, মানে উইডথটা 980 বা 1420, এইটা আমরা কিভাবে দিব স্যার?
প্রথম যখন আমরা একটা আপাতত পেজ আমরা এটা একটা গুড কোয়েশ্চেন। আমরা তো আপাতত একবারে ডিরেক্টলি কাজ করতেছি তো। আমরা আপাতত আজকে টুলস এর সাথে বেশি ফিচার করেছি। এটা যদি করতে চান এই যে পেজ সেটিং আছে। পেজ সেটিং থেকে এই যে এখান থেকে আপনার লেআউট আছে। ঠিক আছে? বা দাঁড়ান জি এখান থেকে স্টাইল পাবলিশ এক্সপার্ট অ্যালাউ কমেন্ট হাইড টাইটেল এই যে লেআউট আচ্ছা এটা না ওকে এটা হলো আমাদের সেটিংস সাইট সেটিংস চলে যাবেন ঠিক আছে জি স্যার এটা আমি আলাদা করে দেখাবো বাট আপনারা যেহেতু কোশ্চেন করেছেন এটা জাস্ট আপনার জন্য সাইট সেটিংস এ আসবেন এখানে লেআউট নামে একটা অপশন থাকবে এই যে লেআউটে যাবেন এই যে আপনার ওয়েবসাইটের উইথ কত দিয়ে আপনি কাজ করতে চান যেমন আমারটা আছে 1140 আপনারা যদি 1140 চান আপনি 1140 1400 দিতে চাইলে 1400 তাহলে আপনার উইথটা 1400 এর উপরে বেসড করে কাজ শুরু হবে বুঝতে পারছি জি স্যার জি স্যার সাইট সেটিং থেকে লেআউটে যেতে হবে হ্যাঁ সাইট সেটিংস আচ্ছা থেকে স্যার লেআউট স্যার আরেকটা প্রশ্ন ছিল ইউআই ল্যাবে যে স্যার আমাদের ইউজার আইডি দিয়ে যে লগইন করে এটা স্যার কিভাবে মানে আমি এটা চেষ্টা করছিলাম তো দেখলাম যে আমাদের অ্যাকাউন্ট খুলতে বলতেছে এরকম কিছু একটা এটা আপনাদেরকে ইয়া করে দিবে তো ওনারা কি ইয়া দেয় নাই অ্যাকাউন্ট দেয় নাই ওনারা নিজেরাই অ্যাকাউন্ট না তৈরি না করে আপনাদেরকে দিবে না, এরকম আমাদের কোনো কিছু দেওয়া হয় না ইউজার আইডি পাসওয়ার্ড কোনো কিছু দেওয়া হয় না অন্যদের আচ্ছা কি তাহলে দেওয়া এক আছে কিনা মিনিট জানি না এই যে আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের এই যে অ্যাকাউন্ট জনিত সমস্যার যে প্রবলেম গুলা এটা ওনার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আবির জি স্যার এই যে এই নাম্বারটা উনি হলো ওয়েবসাইট মনিটরিং অফিসার ওয়েবসাইটের যত সমস্যা আছে উনি এগুলা মানে সলভ করে জি জি স্যার ওকে হ্যাঁ আর কোনো কোশ্চেন শুভ শুভ সাহেব স্যার হ্যাঁ স্যার স্যার কোশ্চেন আমি জানতে চাইতেছিলাম যে আমাদের কি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট মানে তৈরি করে দেখানো হবে আমরা আসলে স্পেসিফিক কোন ক্যাটাগরাইজ করে তো আর আমরা ওয়েবসাইট করব না আমরা একটা স্পেসিফিক দেখেন এখানে আমি একটু দেখি জাস্ট এই কোশ্চেন আনসারটা দেওয়ার ক্ষেত্রে ওই আমাদের ওই ওয়েবসাইটটুকু এই যে আপনি যদি এই ওয়েবসাইটটা বানাইতে পারেন আপনি অন্য ক্যাটাগরির ওয়েবসাইট বানাইতে পারবেন আমাদেরকে এখন টুলস শিখতে হবে হ্যাঁ ঠিক আছে এই যে এটা হলো একটা এজেন্সি ওয়েবসাইট টাইপের ওয়েবসাইট আর কি ধরেন একটা এজেন্সি আছে সে কিছু সার্ভিস অফার করতে হয় সেই সার্ভিস গুলো কি কি আছে এই যে স্যার ঠিক আছে পোর্টফোলিও ওয়েবসাইট গুলো স্যার মানে কি কি ধরনের হয় কয়টা পেজের হয় পেজগুলোর মধ্যে কি এগুলো কি আসলে থাকে এখন এই কোশ্চেনটা একটু আর্লি হয়ে গেছে তো আপনি আগে এই পুরো এই প্রজেক্টটা শেষ করি তাহলে হয়তো আমরা ওই কোশ্চেন গুলো এই কোশ্চেনটা নিতে পারবো বুঝতে পারছি ওকে ঠিক আছে তাহলে হ্যাঁ এতটুকুই থাকুক আর জসিম সাহেব আপনি কি পেয়েছেন খুঁজে কার্সরটা স্যার আচ্ছা না পেয়েছি হলে স্যার হ্যাঁ কোথায় যেতে হবে বলেন আপনি এখানে মাউস অপশনে গেলে সেটিংসে গেলে মাউস যেখানে আছে সেখানে ডান দিকে একদম ডান দিকে অ্যাডজাস্ট মাউস এন্ড কার্সার সাইজ প্রাইমারি মাউস বাটন উইন্ডোজ 11 টা একটু বলেন এখন তো আমি উইন্ডোজ 11 ইউজ করছি 11 না হ্যাঁ আপনি এই যে পয়েন্টার এখানে সাইজ এন্ড কালার এটা জি স্যার হুম এখানে ডান এরপরে দিকে মাউস পয়েন্টার স্পিড আছে টেক্সট কার্সর আছে আর টাচ প্যাড আছে শো লোকেশন এন্ড পয়েন্টার হোয়েন আই প্রেস এই এটা কি দেখছেন অপশনটা পাচ্ছেন হুম স্যার পয়েন্টের সাইজ বাড়ায় দেন ঠিক তো হয় আমি পয়েন্টার বাড়াই অপশন দিছি মাউস প্রপার্টিজে লেখা মাউস প্রপার্টিজে অনেকগুলো উপরে বাটন পাবেন সেখানে আছে মানে পয়েন্টার অপশন সেখান থেকে শুধু নিচের একদম যেটা শো লোকেশন এন্ড পয়েন্টার হোয়েন আই প্রেস দা কন্ট্রোল কি হুম আমি আসলে 10 ব্যবহার করি স্যার এই জন্য 10 এর সাথে আপনার এই যে দাঁড়ান এই যে পয়েন্টার আইকনস এন্ড ভিজিবিলিটি
আচ্ছা ক্লিক করেন না স্যার। স্যার এই যে উপরে দেখেন অপশন গুলো আছে এই যে অনেকগুলো পয়েন্টার আছে অপশন। কাস্টমাইজ। জি স্যার আমার আপনার কাছে সুবিধা মনে মতো হয় একটা হ্যাঁ ডিফল্টটাই মনে হয় বেটার হয়। পয়েন্টার অপশন, হুইল, হার্ডওয়্যার। পয়েন্টার অপশন স্যার কি আছে? এই যে নিচে এটা ক্লিক করেন একদম নিচে স্যার, যে এটা ক্লিক করে দেন স্যার। The location of pointer when I press the control key. ওইটাও কাজ করবে, যখন আমরা ইয়ে দিবেন তখন ওখানে সে ব্লিক করবে, ব্লিঙ্ক এই করবে। যে স্যার থ্যাংক ইউ স্যার, যাক একটা গুড গাইডেন্স হয়ে গেল। এই যে হ্যাঁ, মানে আমি যেখানে ফোকাস করে দেখাইতে হবে আমি মাউসটা রেখে জাস্ট একটা ওখানে প্রেস দিলে করলেই। তখন সে মানে আমরা দূর থেকে বুঝতে পারবো, মানে যে কেউ দূর থেকে বুঝতে হুম, পারবে যে আপনি ওখানে আছেন। এই যে আপনারা কি এখন ওই ইয়াটা দেখতে পাচ্ছেন? এই যে একটা ইয়া জি হচ্ছে জি জি বাবল। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ব্লিঙ্কটা দেখা যাচ্ছে। গুড, এটা একটা গুড ইয়া গুড। ম্যাকবুক এটা প্রবলেম হয় না আমার কাছে। ম্যাকবুকের একটা এই রিজনটা ভালো লাগে, আপনি যখন ম্যাকবুকে ফার্স্ট রেসপন্ড করবেন না, হুট করে দেখবেন যে মাউসের কার্সরটা বড় হয়ে যায়, আবার যখন লাস্টে স্লো মোশনে গিয়ে স্লো হয়ে যায়, ছোট হয়ে যায়। ম্যাকবুকে এই জিনিসটা সহজ। ওকে, ঠিক আছে, আমরা তাহলে একটু ব্যাটারি চার্জ